এখন আমরা যদি বিশ্ব বাজারের দিকে তাকাই বা আমাদের দেশের বাজারে তাকাই, সব জায়গাতেই আমরা দেখতেছি যে একটা অর্থনৈতিক মন্দার মতো একটা পরিস্থিতি। অনেক কোম্পানি লস করছে, অনেক কোম্পানি ফল করছে। আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের দেশেরই একটা খুব বড় স্টার্ট আপ ছিল পেপারফ্লাই, যেটা বন্ধ হয়ে গেছে। আমি একজন ব্যবসায়ী, এখন আমার বিজনেসটা হচ্ছে বই নিয়ে বা আমি প্রকাশনীতে আছে। আমার যে প্রোডাক্ট থাকবে সেটা যদি বিক্রি না হয় তাহলে তো আমার এই বিজনেসের কোনো ভ্যালু থাকলো না, বা আমিও এই বিজনেসটা নিয়ে কিন্তু সাস্টেইন করতে পারবো। শিবলি ভাইয়ের বইগুলো আপনি দেখেন, আপনি প্রতিটা বই পড়বেন, এখান থেকে আপনি যেই মেসেজগুলো পাবেন, আমি মনে করি যে আসলে একটা মানুষের জীবন গড়ার জন্য, মানসিক বিকাশের জন্য শিবলি ভাইয়ের একটা বই যথেষ্ট। দেখা গেছে যে 3 ঘন্টার একটা ট্রেনিং করতে একজন মানুষের একটা 1000 টাকার টিকিট কাটতে হচ্ছে, কিন্তু সেখানে আপনি 1000 টাকা দিয়ে বেশ কয়েকটা বই কিনতে পারছেন। এবং আপনার যদি সেই চেষ্টা থাকে বই থেকে আপনি যেভাবে শিখতে পারবেন, এটা কিন্তু আসলে ট্রেনিং থেকেও সেটা সম্ভব না। একটা বইয়ের মধ্যে আপনি একটা বড় একটা পিকচার পাচ্ছেন, যেখান থেকে আপনি আপনাকে নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো এই জায়গা থেকেই মূলত আমি চিন্তা করেছি যে আসলে এই যে মানুষগুলো দাঁড়াতে চাচ্ছে, তাদের পাশে আমি কিভাবে দাঁড়াতে পারি। তো মূলত আমি বিজনেস করতে আসছি মানুষের প্রবলেম সলভ করার জন্য, সলিউশন হিসাবে। আপনি যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করতে যান, ওইখান থেকে শিখতে যান, আপনি কিন্তু বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। আপনি বইয়ের মতো এত সুন্দর বা এত সাবলীল ভাবে কোথাও থেকে শিখতে পারবেন। এখন আপনি যদি এই বাজারে, চাকরির বাজারে হোক বা বিজনেসের বাজারে হোক, আপনি যদি এই বাজারে টিকে থাকতে চান, স্ট্রাগল করতে চান, দাঁড়াইতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। ইঁদুর দৌড়ের মধ্যে সেই টিকে থাকবে যে যত বেশি স্কিল হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প বিশেষ সাক্ষাৎকার পর্বে সিজন 2-এ। প্রিয় দর্শক, আপনারা সকলেই কিন্তু জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখকের লেখক জীবনী সম্পর্কে, লেখকের বইগুলো সম্পর্কে এবং তার চিন্তা ভাবনাগুলো সম্পর্কে। আর সেই সুবাদে আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন, তিনি বর্তমান সময়ের একজন অন্যতম লেখক ও প্রকাশক ওয়াহিদ তুষার ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আলটিমেটলি আপনার সাথে বসা হলো এবং আজকে এই যে আমার সাথে সময় দিলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমারও আসলে আজকে এখানে আসতে পেরে নিজেরও অনেক ভালো লাগছে। এবং পাশাপাশি আমরা যেহেতু অনেকদিন যাবতই ভাবছিলাম যে বসবো, আসলে সময়টা হচ্ছিল না সেভাবে। আজকে আমরা ফাইনালি যেহেতু বসতে পারছি, এটা আসলে একটা অ্যাচিভমেন্টের মতো যে আমরা ফাইনালি বসতে পারছি, এবং ভালোই লাগছে, আসলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, এবং আজকে আপনার কাছ থেকে তো অনেকগুলো বিষয় জানার আছে তুষার ভাই। আজকে কোনো ছাড় হবে না, যেমন আপনার বইগুলো সম্পর্কে তো অবশ্যই জানবো, এবং আপনি অলরেডি প্রকাশনা করে বেশ সফল আমাদের চোখে, এবং আপনি খুব ভালো করছেন। এবং ইন রিসেন্ট আপনি হচ্ছে কি বই ফিরে যেই বেস্ট সেলার অ্যাওয়ার্ড আছে প্রকাশনী এবং আপনি লেখক হিসেবে দুটি দিক থেকে আপনি অ্যাওয়ার্ড লাভ করেছেন। এই যে আপনার অনুভূতি কেমন লাগছে? প্রথমত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে প্রতিটা কাজেরই স্বীকৃতি যেটা, এটা অ্যাওয়ার্ডের মাধ্যমে দেওয়া হয়, বা অ্যাওয়ার্ডটাকে আমরা একটা স্বীকৃতি হিসেবে ধরতে পারি। মানে আপনি একটা কাজ করেছেন, সেই কাজটা আপনি স্বীকৃতি পান নাই কখনো, সেটার জন্য কিন্তু আপনার যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনটা, সেটা আসে না সাধারণত, যে আপনি স্বীকৃতিটা না পাইলে। তো সেই সুবাদে আপনি যখন কোনো একটা অ্যাওয়ার্ড পান, সেটা অবশ্যই আপনার অনেক ভালো লাগার বিষয়। এটা আমাদের একটা প্রাপ্তি, যেটা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো অনেক বেশি মোটিভেট করে। তো সেই জায়গা থেকে আমি খুবই হ্যাপি। তো যেই বইগুলোর জন্য মূলত আপনাদের প্রকাশনী আর কি বেসেলার প্রাপ্ত হলো, এবং আপনি পার্সোনালি যে বইটি লিখেছেন, আমরা সেগুলো নিয়ে মনে হয় একটু জানতে পারি। প্রথমত যে বইটি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেয়েছে আমার, সেটা হচ্ছে পাবলিক স্পিকিং এর উপর লেখা বক্তৃতা দিতে শিখুন নামক একটি বই। আর এটার জন্যই আমি আবার বেস্টসেলার লেখক হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি। আর যদি বেস্টসেলার পাবলিকেশন অ্যাওয়ার্ডটার কথা বলেন, সেখানে আমাদের তো আসলে পাবলিকেশন আরো বেশ কিছু বই আছে। আপনি জেনে থাকবেন যে লতিফুল ইসলাম শিবলি বর্তমান সময়ে যাকে আমি বলি যে আসলে বাংলা সাহিত্যে আধুনিক বিপ্লবের রূপকার, তো শিবলি ভাইয়ের প্রায় এখন পর্যন্ত প্রকাশিত সবগুলো উপন্যাস আমাদের এখান থেকে প্রকাশিত হয়েছে। সেই বইগুলোরও একটা বিশাল অ্যামাউন্ট অফ সেল আছে, যেটা বই ফেরির মাধ্যমে হয়েছে, বা আদার্স আরো অন্যান্য বুকশপের মাধ্যমে, রকমারি বলেন বা ওয়াফিলাই বলেন, সবার মাধ্যমে হয়ে থাকে। তো এই সবগুলো বইয়েরই একটা সম্মিলিত রেজাল্ট যেটা আসলো আর কি, সেটা হচ্ছে বই ফেরিতে আমরা একটা ক্যাটাগরিতে প্রকাশক হিসাবে বা প্রকাশনী হিসাবে বেস্টসেলার অ্যাওয়ার্ড পেয়েছি।
বাহ, এটা নিঃসন্দেহে মানে অসাধারণ, কারণ এই যে প্রচেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে যে সাফল্য অর্জন, এটা নিঃসন্দেহে শান্তির এবং প্রশান্তির। অবশ্যই। এবং যেটি বলছিলেন যে লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের কথা, উনি আমাদের এই সিজনের প্রথম অতিথি ছিলেন এবং আমরা মানে আমাদের আগ্রহী ছিল যে হয়তো দেরি করে সিজন শুরু হবে, কিন্তু শিবলি ভাই কিন্তু শুরু করবো, এরকম একটা আমাদের মধ্যে জোশ ছিল, সেজন্য ভালোই লাগছে আসলে। তো যে বিষয়ে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আপনার এই যে বেশিরভাগ আপনি লিখেছেন কিন্তু কেরিয়ার কেন্দ্রিক বইগুলো, হ্যাঁ, এবং আপনার প্রকাশনার ক্ষেত্রে কিন্তু মানে বেশ কিছু আমরা বই ক্যারিয়ার কিন্তু নিয়ে বেশি কাজ করছেন। তো এই যে কেরিয়ার কেন্দ্রিক বইগুলো নিয়ে বেশি কাজ করছেন, এর স্পেসিফিক কি কি কারণ আছে আসলে? এর পেছনে যদি কারণটা বলতে যাই, একটু পেছন থেকে বলতে হবে বা আরেকটু সামনে এগিয়েও যেতে হবে। সেটা হচ্ছে অনেকটা এরকম, আমি ফার্স্ট অফ অল নিজের পরিচয় হচ্ছে আমি আসলে একজন বিজনেসম্যান, রাইট, আমি একজন ব্যবসায়ী। এখন আমার বিজনেসটা হচ্ছে বই নিয়ে, বা আমি প্রকাশনীতে আছি, একটা প্রকাশনী ওন করি আমি। এখন আমার যে প্রোডাক্ট থাকবে সেটা যদি বিক্রি না হয় তাহলে তো আমার এই বিজনেসের কোনো ভ্যালু থাকলো না, বা আমিও এই বিজনেসটা নিয়ে কিন্তু সাস্টেইন করতে পারবো না। সেটাই, হ্যাঁ। তো এখন আমরা যদি বিশ্ব বাজারের দিকে তাকাই বা আমাদের দেশের বাজারে তাকাই, সব জায়গাতেই আমরা দেখতেছি যে একটা অর্থনৈতিক মন্দার মতো একটা পরিস্থিতি, অনেক কোম্পানি লস করছে, অনেক কোম্পানি ফল করছে। আমরা দেখেছি যে কিছুদিন আগে আমাদের দেশেরই একটা খুব বড় স্টার্ট আপ ছিল পেপারফ্লাই, যেটা বন্ধ হয়ে গেছে। তো এরকম সারা বিশ্বেই কিন্তু এই প্রবলেমটা চলছে। এটা যে শুধুমাত্র আমাদের দেশে চলতেছে বিষয়টা কিন্তু এরকম না। তো এই প্রবলেমটা সব জায়গায়। তো আমরা যদি এই সব কিছু বিবেচনা করি, আমরা দেখছি যে আসলে প্রচুর পরিমাণ মানে মানুষ তারা জবলেস হচ্ছে, এবং সামনে এটা আরো অনেক বেশি হবে। কারণ প্রায় সবগুলো কোম্পানি চাচ্ছে যে তাদের খরচ কমানোর জন্য। তো কোম্পানিগুলো যদি খরচ কমাইতে চায়, তো একটা কোম্পানির সবচেয়ে বেশি ওভারহেড হচ্ছে তাদের এমপ্লয়ি কস্ট। তো এমপ্লয়ি কস্টটা কমাইতে চাচ্ছে সবাই, এইটা কমিয়ে তারা যেটা করতে চাচ্ছে যে আমরা আমাদের খরচ কমাবো। এতে করে তারা খরচ কমাচ্ছে, কিন্তু একটা হিউজ ভলিউমের মানুষ তাদের চাকরি হারাচ্ছে। তো এখন কথা হচ্ছে, যে পরিমাণ মানুষ আসলে চাকরি হারাবে তারা সবাই কি চাকরি পাবে? না, পাওয়াটা কিন্তু বেশিরভাগ মানুষই পায় না। হ্যাঁ। তো এই যে ধরেন আমরা যদি আমাদের রিসেন্ট পেপারফ্লাইয়ের ঘটনাটা নিয়ে যদি কথা বলি, ওদের এখানে সিনিয়র লেভেলেরই বা এক্সিকিউটিভ লেভেলেরই প্রায় 900 মানুষের চাকরি চলে, মানে কোম্পানি নেই তো চাকরিও নেই। তো এই সবাই কি জব পাইছে? পায় নাই কিন্তু। এখন আমার পরিচিত অনেকে আছে, আজকেও কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, তারা এখনো জব পায় নাই। তারা কিন্তু রুট লেভেলের লেবার টাইপের ওয়ার্কার না, এক্সিকিউটিভ লেভেলে তারা একটা স্মার্ট স্যালারি ওখান থেকে পাইতো। তো এখন এই যে মানুষগুলো চাকরি হারাচ্ছে, তারা এখন কি করবে? এখন আপনি যদি এই বাজারে, চাকরির বাজারে হোক বা বিজনেসের বাজারে হোক, যেই বাজারেই হোক, আপনি যদি এই বাজারে টিকে থাকতে চান, স্ট্রাগল করতে চান, দাঁড়াইতে চান, তাহলে কিন্তু আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। সেটা সফট স্কিল হইতে পারে, হার্ড স্কিলও হইতে পারে। আপনাকে সবগুলো স্কিলে পারদর্শী হইতে হবে। এই ইঁদুর দৌড়ের মধ্যে সেই টিকে থাকবে যে যত বেশি স্কিলড হবে। রাইট। এখন আমরা যেটা চিন্তা করেছি যে আসলে সৃজনশীল প্রকাশনী বাংলাদেশে তো অনেক আছে, এবং আমরা যে টাইপের বই নিয়ে কাজ করি বা ক্যারিয়ার বেস বই নিয়ে কাজ করি, এটা নিয়েও অনেকেই কাজ করে। তো আমি এটাকে চিন্তা করছি যে আরো একটু আপডেট করা যায় কিনা, আর একটু ভালোভাবে করা যায় কিনা। যেমন দেখবেন যে আমাদের বাংলাদেশে যে বইগুলোর অনুবাদ বা বাহিরের যে বইগুলোর অনুবাদ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে বইগুলো একটু পড়তে কেমন গুগল ট্রান্সলেট লাগে। তো এটা বলবো যে আসলে আমাদের দেশের মানুষের এই স্কিলটাও এখনো সেভাবে গড়ে ওঠে না। আপনি আমাদের দেশে ভালো একটা অনুবাদক খুঁজে পাওয়া খুব টাফ। সারা বাংলাদেশে প্রায় 1000-এর মতো প্রকাশনী আছে। তো এখানে অনেক অনুবাদকরা কাজ করে, তাদের ওই স্কিলটা ওইভাবে তৈরি হয় নাই। বাংলাদেশে খুঁজলে হয়তো আপনি হাতে গোনা 10-15-20 জনের বেশি ভালো অনুবাদক পাবেন না। তো আমরা ওই অনুবাদের জায়গাটাকেও একটু ভালো করার চেষ্টা করছি। এবং আরেকটা কাজ, যেটা আমাদের দেশের ম্যাক্সিমাম অনুবাদ বইয়েরই আসলে কোনো রাইটস নেওয়া থাকে না। তো আমরা এটা চেষ্টা করছি যে যেভাবেই হোক লেখকের সাথে, প্রকাশকের সাথে যোগাযোগ করে আমরা যাতে এই বইটার রাইটস নিয়ে বৈধ উপায়ে বইটা পাবলিশ করতে পারি, এবং মূল লেখকও যাতে বইটা থেকে রয়্যালিটি পায়। এটা হচ্ছে একটা বিজনেসের জায়গা, এটা স্বচ্ছতার জায়গা। এখন এই যে মানুষগুলো, যেটা বলছিলাম আমরা, চাকরি হারাচ্ছে, তারা এখন নিজেদেরকে বিল্ড করতে চাইবে। এখন আপনি যেদিক থেকেই ভাবেন, আপনি যদি আপনাকে আরো গড়ে তুলতে চান, আপনার জন্য মাত্র 2টা রাস্তাই খোলা আছে। একটা হচ্ছে ট্রেনিং, আর একটা হচ্ছে বই শেখার জন্য। হ্যাঁ, শেখার জন্য। এখন
অনেকের পক্ষেই দেখা গেছে যে আসলে ট্রেনিং করে করে এই বিষয়গুলোকে শেখাটা অনেক টাফ হয়ে যায় এবং কস্টলি হয়ে যায়। দেখা গেছে যে এক একটা সেশনের প্রাইস অনেক বেশি হয়। দেখা গেছে যে 3 ঘন্টার একটা ট্রেনিং করতে একজন মানুষের একটা 1000 টাকার টিকিট কাটতে হচ্ছে, কিন্তু সেখানে আপনি 1000 টাকা দিয়ে বেশ কয়েকটা বই কিনতে পারছেন। এবং আপনার যদি সেই চেষ্টা থাকে বই থেকে আপনি যেভাবে শিখতে পারবেন, এটা কিন্তু আসলে ট্রেনিং থেকেও শেখা সম্ভব না। কারণ 3 ঘন্টায় আপনাকে একটা ট্রেনিং এ কতটুকুই বা বলা হয়, কয়টা বিষয় নিয়ে কথা বলা সম্ভব। কিন্তু একটা বইয়ের মধ্যে আপনি একটা টোটাল বড় একটা পিকচার পাচ্ছেন, যেখান থেকে আপনি আপনাকে নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো এই জায়গা থেকেই মূলত আমি চিন্তা করেছি যে আসলে এই যে মানুষগুলো দাঁড়াতে চাচ্ছে, তাদের পাশে আমি কিভাবে দাঁড়াতে পারি, তাদের যে একটা প্রবলেম, সেই প্রবলেমের সলিউশনটা আমি কিভাবে দিতে পারি। তো মূলত আমি বিজনেস করতে আসছি মানুষের প্রবলেম সলভ করার জন্য, সলিউশন হিসাবে। তো সেখান থেকেই মূলত কেন্দ্রবিন্দু যাত্রা শুরু। আচ্ছা, যাত্রাটাও কিন্তু মানে অসাধারণ বলতে হবে যে আসলে আপনি এই যে আপনি মানে সোসাইটির কথা ভাবছেন, ইয়াং জেনারেশনের কথা ভাবছেন, বা যারা কেরিয়ার কেন্দ্রিক তাদের কথা ভাবছেন, এই ব্যাপারটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এবং আই হোপ যে আমি নিজেও ব্যক্তিগতভাবে বই পড়ে অনেক শিখেছি, আমার কেরিয়ার ডেভেলপ করেছি, অনেক কিছু হয়েছে, অনেকেরই হচ্ছে। তো এই ব্যাপারটা অবশ্যই খুব কার্যকরী আমার কাছে মনে হয়। বইকে কখনো অ্যাভয়েড করতে পারবেন, রাইট। এবং তথ্যের সহজ একটা ভান্ডার কিন্তু এর চেয়ে বেশি আপনি আসলে কোথাও পাবেন। আপনি যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করতে যান, ওইখান থেকে শিখতে যান, আপনি কিন্তু বারবার ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। আপনার ফেসবুক থেকে শিখতে যাচ্ছেন, হঠাৎ করে একটা নোটিফিকেশন আসবে, কেউ আপনাকে টেক্সট করবে। আপনি গুগলে দেখতেছেন, একটা অ্যাড দেখবেন, আপনি ওই দিকে চলে যাবেন। আপনি বইয়ের মতো এত সুন্দর বা এত সহজে বা এত সাবলীল ভাবে কোথাও থেকে শিখতে পারবেন না। এটার অভাব আসলে আপনি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। তাই বইয়ের জায়গায় একক। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটি হচ্ছে গিয়ে দেখেন, বইয়ের আসলে জনরার অভাব নেই, অনেকজন শতাধিক জনরা বা এর মধ্যে সাবজনরা অনেকগুলো, এক একটা সাবজনরা 5টা 10টা করে, মানে প্রচুর জনরা। তার মানে এখানে বাংলাদেশে মূলত যেটা হয় আর কি, আমরা তো আসলে যেহেতু বই নিয়ে কাজ করি, সুতরাং এই ব্যাপারটা বেশি দেখি যে যারা মূলত ধরেন মূলধারা সাহিত্য লেখেন, মূলধারা সাহিত্য বলতে যারা কবিতা, গবেষণামূলক লেখা, মানে উপন্যাস এই ধরনের লেখা লেখেন, তারা মূলত আসলে কেরিয়ার কেন্দ্রিক বইটাকে একটু একপেশে মনে করে এবং খুব একটা মানে পাত্তা দেন না। এবং যারা কেরিয়ার কেন্দ্রিক লেখেন তারা আবার কবিতা সাহিত্যকে খুব একটা গুরুত্ব দেন না, মানে সবাই না, আমি মানে এভারেজ যে সংখ্যাটা, সেই এভারেজ সংখ্যাটার কথাই বলছি। আসলে এক্সেপশন দিয়ে তো আসলে এভারেজকে বিচার করা যাবে না। তো এভারেজ সংখ্যাটা এরকম দেখি। তো কিন্তু এইটি কিন্তু আসলে সম্পূরক যে আমার কেরিয়ারও দরকার, আমার কিন্তু মনস্তাত্ত্বিক বিকাশের দরকার, সেই জন্য আমার সাহিত্য পড়তে হবে, মানে মূলধারা সাহিত্য যেটা। তো আপনার কাছে কি একই বিষয়টা মনে হয় যে এরকম? না, আমার কাছে ওই রকম মনে হয় না। আমার বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আমি স্কিল বেস বই পাবলিশ করি, আবার দেখেন আমি কিন্তু ফিকশনও পাবলিশ করছি। শিবলি ভাইয়ের একসাথে 7টা বই আমি পাবলিশ করেছি। তো এখন দেখেন, সাহিত্যেরও ও আসলে অনেক ধাপ, অনেক জায়গা আছে। কিছু কিছু সাহিত্য আসলে আমার মতে পড়ার চেয়ে না পড়াটাই বেটার, যেখান থেকে আপনি আসলে কিছুই পান না। কিন্তু আপনি দেখেন শিবলি ভাইয়ের বইগুলো, আপনি দেখেন, আপনি প্রতিটা বই পড়বেন, এখান থেকে আপনি যেই মেসেজগুলো পাবেন, আমি মনে করি যে আসলে একটা মানুষের জীবন গড়ার জন্য, মানসিক বিকাশের জন্য শিবলি ভাইয়ের একটা বই যথেষ্ট। শিবলি ভাইয়ের বই যে শুধুই আপনি একটা গল্প পড়ছেন বিষয়টা তা না। এই যে আসমান বইটা, এই বইটা পড়ে মানুষ সুইসাইড অ্যাটেম্প করছিল, সে ফিরে আসছে, ব্যাক করছে। এরকম অনেক ঘটনা আসলে, এরকম অনেক ঘটনা আছে। এটা একটা ঘটনা না, কিন্তু অনেকেই এরকম সুইসাইড করার চিন্তা ভাবনা করেছে, কেউ সুইসাইড করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, সে ফেরত আসছে একটা উপন্যাস পড়ে। এবং আরো শোনা যায়, আমি যেটা শুনছিলাম, মাঝখানে একটু আটকাচ্ছি, এটা থেকে অনেকে তার মানে জীবন বিনষ্ট হওয়ার পথে, অ্যাডিকশনে চলে গেছে, অনেক ধরনের মানে জীবন মানে ওই কি বলে স্ট্রেস হওয়া, ডিপ্রেশন চলে যাওয়া, এরকম অনেক মানুষও কিন্তু তার বই পড়ে আসলে স্বাভাবিক জীবনে এসেছে। এবং অনেকে কিন্তু এই ধরনের মানে মন্তব্য আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখতে পাই। এই ব্যাপারটা কিন্তু অসাধারণ, ভালোই লাগে, অসাধারণ ব্যাপার। দেখেন, এটা একটা ফিকশন পড়ে হচ্ছে, কিন্তু এখন লেখক যদি তার লেখার মধ্যে সেই রসদটা দিতে পারে, তাহলে তো পাঠকের পড়তে সমস্যা নাই। আমি নিজে ফিকশন খুব কম পড়ি, কিন্তু শিবলি ভাই যখন একটা বই লিখে, আমি সেটাকে যত দ্রুত সম্ভব পড়ে শেষ করার চেষ্টা করি। এবং শিবলি ভাইয়ের যে এতগুলো বই, 7টা উপন্যাস, এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের বই হচ্ছে দারবিশ, যেটা শিবলি ভাইয়ের লেখা প্রথম উপন্যাস। এবং আমি মনে করি যে আসলে যে মানুষ ধৈর্য সহকারে দারবিশটা পড়ে শেষ করবে, এবং এটা শিবলি ভাইয়ের সবচেয়ে ছোট বইও বটে, তো দারবিশটা যে পড়বে, তার লাইফে আসলে আর কিছু দরকার নাই। এখানকার যে ক্যারেক্টার জমশেদ, এই জমশেদের এক একটা কথা আপনার লাইফের এক একটা পার্ট,
সে এরকম ভাবে বলছে, আপনার এই জীবন দর্শনটা আপনি যদি ধারণ করতে পারেন, আমার মনে হয় যে আপনি যদি এটা মন থেকে পড়েন, বুঝে পড়েন, তাহলে আপনি অটোমেটিক্যালি এটা আপনার ভিতরে চলে আসবে। এবং এই বইগুলো আমার মতে আসলে যা আমরা যারা স্কিল নিয়ে কাজ করি, স্কিলটাতে আমরা সরাসরি স্কিল শেখাচ্ছি, আর শিবলি ভাই গল্পের ছলে শেখাচ্ছেন। একজন সাহিত্যিক চাইলে গল্পের ছলে অনেক কিছু শেখাতে পারেন। তো এখন সাহিত্যিকদের কাজটা কি তাহলে? তারা যদি এখানে শুধুমাত্র সস্তা বিনোদন না দিয়ে, তারা যদি এর ভেতরে আপনার জীবনমুখী কিছু রাখে, আপনার ক্যারিয়ারমুখী কিছু রাখে, তাহলে কিন্তু আপনার মানে ফিকশন পড়তে প্রবলেম নেই, আপনার সময় নষ্ট হচ্ছে না, আপনি বিনোদনও পাচ্ছেন, আবার আপনার ক্যারিয়ার গড়ছে, আপনার জীবন ঠিকঠাক চলতেছে, এই আপনি হ্যাপি থাকতে পারতেছেন। আসলে সবকিছু মিলে সবকিছুর আলটিমেট গোল তো হ্যাপিনেস। যেমন আমার বিজনেস মেন্টর, তো ওনার ভাষায় হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি কারেন্সির নাম হচ্ছে হ্যাপিনেস। এটা কাঞ্চন ভাই অনেকবার অনেক জায়গায় অনেকভাবে বলে, এবং ওনার যে সুখের সমীকরণ বইটা আছে এটার মধ্যে উনি এটা দারুণ ভাবে ব্যাখ্যা করছেন যে আসলে এই যে আমি বিজনেস করছি, আপনি কোন একটা প্রফেশনে আছেন, আমরা সবাই যে যে প্রফেশনে আছি না কেন, আমরা হয়তো বা দেখতেছি যে আমরা কাজ করছি টাকা ইনকাম করার জন্য, কিন্তু আপনি টাকা দিয়ে কি করবেন যদি আপনি লাইফে হ্যাপি হইতে না পারেন? আলটিমেটলি দেখেন, আপনার অনেক শখ আছে, আপনি দেখবেন আপনার হয়তো বা কখনো একটা ক্যামেরা কেনার শখ ছিল, কখনো একটা দামি ফোন কেনার শখ ছিল, কখনো একটা দামি পিসি কম্পিউটার বানানোর শখ ছিল, অনেক জায়গায় ঘুরতে যাওয়ার শখ ছিল। আপনি সেগুলো পূরণ করছেন। কিভাবে করছেন? আপনি কাজ করছেন, আপনি ইনকাম করছেন, এবং সেই টাকা দিয়ে আপনি আলটিমেটলি কি করছেন? ঘুরতে গেছেন না, আপনি হ্যাপিনেস কিনছেন। তাহলে সবকিছুর মূলে হচ্ছে হ্যাপিনেস। তো হ্যাপিনেসটা ধরে রাখতে গেলে আপনার আসলে বইয়ের ভূমিকা অপরিসীম। সেখানে আপনি আবার হ্যাপি হইতে পারবেন না যদি আপনার ক্যারিয়ার গ্রো না হয়, আপনার লাইফে আপনি স্ট্রেস যদি হ্যান্ডেল করতে না পারেন। এই বিষয়গুলা সবকিছু আপনি কম্বাইন্ড প্যাকেজ পাবেন বইয়ের ভিতরে। এবং শিবলি ভাইয়ের বই এইখানে হচ্ছে অতুলনীয়, যে কারণে আমি ওনাকে এই যে আধুনিক বাংলা সাহিত্যের যে বিপ্লবের জনক বলি, এই কথাটা আমিই বলি। ওনাকে এই মানে পদবিটা বা যেটাই বলেন না কেন, এটা আমি দিয়েছিলাম। এটা 2020 সালে যখন ওনার সাথে আমার পরিচয় হয়, ওনার বেশ কয়েকটা বই যখন আমি পড়ার পর আমি ওনাকে বলছিলাম যে আপনি হচ্ছেন বাংলা সাহিত্যে আধুনিকায়নের রূপক বা আধুনিক বিপ্লবের রূপকার। তো এটা আমি সব জায়গায় বলি, আমাদের সোশ্যাল মিডিয়াতে যে লেখাগুলো যায় সব জায়গায় আমি শিবলি ভাইকে এটা বলি, এবং শিবলি ভাই এটা ওন করে নিজে। এটা আসলে উনি যেটা উনি করে দেখাইছে, সেটা আমার মনে হয় না বাংলা সাহিত্যে এই এত বছরে, বাংলাদেশের প্রায় 53 বছর বয়স এই দেশটার, এই দেশে এখন পর্যন্ত এটা কেউ করে দেখাইতে পারে না, কোনো সাহিত্যিক পারে না, যে যত কথাই বলুক। হুমায়ুন আহমেদ নিজে আমার খুব পছন্দের লেখক, আমি তো প্রচুর বই পড়ছি। জাফর ইকবাল বলেন, আহমদ ছফা বলেন, আহমদ ছফা তার জায়গায় সেরা, হুমায়ুন আহমেদ তার জায়গায় সেরা, কিন্তু শিবলি ভাই যে জায়গায় আছে এইখানে উনি এক এবং অদ্বিতীয়। আচ্ছা, উনার কোনো প্রতিদ্বন্দ্বী আগেও ছিল না, এখনো নাই। আমার মনে হয় না এই জায়গাটা কেউ এসে দখল করতে পারবে। এবং ওনার আসলে অনেক ভেরিয়েশন আছে কাজে। আপনি দেখেন তার 7টা বই এখন পর্যন্ত পাবলিশ হয়েছে, আপনি একটার সাথে একটা মিলাইতে পারবেন না। পুরো 7টা বই 7 রকম। এবং আপনি দেখেন ওনার বইকে মানুষ কিভাবে গ্রহণ করছে। আসমান বইটা 2019 সালে পাবলিশ হয় প্রথমবার। সে বইটা 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটা পাবলিকেশন বিক্রি করছে, অলমোস্ট প্রায় 5 বছর। এরপর সেই বইটা আমি এবছর মার্চে পাবলিশ করি, মার্চের 15 তারিখে। আজকে হচ্ছে ডিসেম্বর, এখনো বলতে গেলে 10 মাসে একটা বই 20,000 কপি বিক্রি হয়েছে, তাও পুরাতন বই, যে বই 5 বছর যাবত বিক্রি হচ্ছে। 5 বছর পরে আইসাও একটা বই যখন ইন এভারেজ মাসে 2,000 কপি বিক্রি হয় উইদাউট এনি মার্কেটিং, এই 20,000 বই বিক্রির পেছনে আমার 1 টাকা খরচ হয় নাই মার্কেটিং পারপাস। এইটা বাংলাদেশে আর কোন লেখকের আছে আমি আসলে উইদাউট মার্কেটিং 20,000 মানুষ যে বই কিনছে, এটা তো শুধু আমার এখান থেকে, আমার এন্ড থেকে বিক্রি হয়েছে। কিন্তু এই বইটা আগে যে পাবলিশ করছিল ওইখান থেকে তো অলমোস্ট এই বইটা এর চেয়ে অনেক বেশি কপি বিক্রি হয়েছে। বাহ, এটা আসলে দারুণ একটা ব্যাপার। আসলে আপনি আরো একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের কোন লেখক কিন্তু এখন পর্যন্ত মানে বলতে পারে নাই তার বইটা সে 1 মিলিয়ন কপি বিক্রি করবে, তার কোন একটা বই, যেটা শিবলি ভাই কিন্তু ঘোষণা দিয়ে বলছে। এবং আমাদের ওই বইটাতে কিন্তু লেখা আছে 1 মিলিয়ন কপি প্রজেক্ট। এবং এটা তো উনি আমাদের মানে সেই শোতেও বলেছিল। এবং এই সাহসটা ওনার ভিতরে কোত্থেকে আসলো? রাইট।
উনার কন্টেন্ট থেকেই তো আসছে, অবশ্যই। মানুষের ফিডব্যাক থেকেই তো আসছে, এবং আমরা কিন্তু সেদিকে এগোচ্ছি। হ্যাঁ, এবং এটা হয়তোবা 2-1 বছরের মধ্যে হয়ে যাবে না, এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা 1 মিলিয়ন কেন 2 মিলিয়ন 3 মিলিয়ন কপিও বিক্রি হতে পারে। এবং ওই যে বাংলাদেশে একটা কথা আছে না যে আসলে মানুষ বই পড়ে না, এখন কথা হচ্ছে মানুষ যদি বই না পড়ে তাহলে আমার এন্ড থেকে আসমান বইটার 20,000 কপি, আর আগেও তো এরকম 40-50 হাজার কপি বইটা বিক্রি হয়েছে, তাহলে এই যে একটা বই 50-60 হাজার কপি বিক্রি হয়েছে, এই বইগুলো কই গেছে? অবশ্যই। এবং আমার যে বইটার কথা, যে বইটার জন্য আমাকে বইফেরি অ্যাওয়ার্ড দিল, এই বইটা ফেব্রুয়ারি মাসের 21 তারিখে পাবলিশ হয়েছে। তো এখন পর্যন্ত বইটা এই 10 মাসে 17,000 কপির উপরে বিক্রি হয়েছে। 17,000 কপি, তাহলে এই বইগুলো কই গেছে? মানুষ পড়ে। এখন বিষয়টা হচ্ছে আপনার প্রোডাক্ট, বইকে তো আমরা আসলে কিছু মানুষ, কিছু প্রকাশক বা কিছু পাঠক, সবাই এর মধ্যে অনেকেই আছে যারা বইটাকে একটা পূজনীয় জায়গায় নিয়ে গেছে, কিন্তু বইটা তো আলটিমেটলি একটা প্রোডাক্ট, ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট। হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট, এটাকে আমরা সেল করি। এখন যেই প্রোডাক্টই হোক, সেই প্রোডাক্টের ভ্যালু যদি আপনি আপনার কাস্টমারকে না বুঝাইতে পারেন, তাহলে আপনার কোনো প্রোডাক্টই মানুষ কিনবে না। এই যে ধরেন আমাদের এখানে ক্যামেরা আছে, এখন আমি যদি আপনাকে বলি যে ভাই এই নেন ক্যামেরা, এটা দিয়ে ছবি তোলা যায়, শুধু এইটুকু কারণের জন্য কি আপনি এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবেন? অবশ্যই না। যদি এটার ভ্যালুটা আপনাকে না বোঝানো যায়। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, এরকম বইটাও এরকম। সেটাই। এবার একটু আপনার বই নিয়ে আলাপ করতে চাই, যেমন আপনার অবশ্যই না বলতে শিখুন এই বইটি নিয়ে প্রথমে জানতে চাইবো যে এই বইটির মধ্যে আসলে আপনি কোন না কি না বলতে বলেছেন। আচ্ছা, এটার প্রথম কথাটা বলি, আসলে না বলতে শিখুন বইটা প্রথম পাবলিশ হয় 2020 সালে। এই বইটা সম্পূর্ণ আমার লেখা না। এই বইটা মূলত রেণু শরণ নামে একজন লেখক আছে ইন্ডিয়ার, রেণু শরণের লেখা একটা বই। সেই বইটাকে আমি রূপান্তর করছি আমার মতো করে। এখানকার থিওরিগুলো রেণু শরণের, এর মধ্যে উদাহরণ দেওয়ার জন্য অনেক স্টোরি আছে, যেগুলো আমি আমার যে সারাউন্ডিং এর মধ্যে যে আমার মানুষগুলো আছে, আমার রিলেটিভ, আমার ফ্রেন্ডস যারা আছে, আমি তাদেরকে দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি কে কি রকম, ও এখন এরকম, কিন্তু ও যদি এই জায়গায় এটা না করে এটা করতে, তাহলে রেজাল্টটা কি আসতে পারে। যেমন ধরেন আপনি অবশ্যই একটা প্রফেশনে আছেন, আপনি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। এখন আপনার কোন একটা বন্ধু আপনার কাজের সময় আপনাকে বলল যে চল আমরা অমুক জায়গায় ঘুরতে যাই, তার খুব ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, কিন্তু আপনার ওই সময়টা নাই। এখন আপনি তাকে না করতে পারছেন না, না করলে বন্ধু কষ্ট পাবে। তখন আপনি কি করলেন? আপনি অফিস ফাঁকি দিলেন বা অফিসে মিথ্যা কথা বললেন। এতে করে কিন্তু আসলে আলটিমেটলি আপনার অফিসে আপনার রেপুটেশনটা কিন্তু লো হচ্ছে। এবং আপনি গেলেন ঘুরতে গিয়ে কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না আসলে মনে, কারণ আপনি জানেন যে আপনি একটা ফল্ট করে আসছেন। তা আপনার বন্ধুকে খুশি করার জন্য কিন্তু আপনি আপনার নিজের ক্ষতি করলেন। তো ওই সময় যদি আপনার বন্ধুকে সঠিকভাবে নাটা বলতে পারতেন, তাহলে কিন্তু এই সিচুয়েশন আপনার পড়তে হতো না। আবার ধরেন আপনার কাছে এখন 10,000 টাকা আছে, এখন আমি আপনাকে বললাম যে আমাকে 10,000 টাকা ধার দেওয়ার জন্য। এখন আপনার কাছে যে 10,000 টাকা আছে, এটা আপনারও দরকার, কিন্তু এখন আপনি আমাকে না করতে পারতেছেন। না করলে আসলে ভাই কি মনে করবে, দিয়ে দিই। যে আপনি দিলেন, আপনার দরকারটা কিন্তু আপনি পূরণ করতে পারলেন না আসলে। না, আমাকে আপনি হেল্প করলেন, আমাকে হেল্প করছেন, আমি খুশি হয়েছি, তা আপনি নিজের ক্ষতি করলেন। হ্যাঁ, তাই বলে যে আপনি কখনো কাউকে উপকার করবেন না, কাউকে ধার দিবেন না, বিষয়টা এরকম না। কিন্তু যখন আপনার নিজের দরকার, আপনি নিজেকে শেষ করে দিয়ে আরেকজনকে ভালো কতদিন রাখতে পারবেন? এবং আমি সবসময় বলি যে আসলে আমার লাইফে সবচাইতে ইম্পর্টেন্ট মানুষটা হচ্ছে আমি। অফকোর্স, এখানে আপনি যদি আমার বাবা মার কথাও বলেন, আমি বলবো যে তারাও আমার কাছে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট না। কারণ আমি যদি না থাকি, তাহলে তাদের জন্য আমি করব কি করে? এখন ধরেন আমি কিছু অন্যায় আবদার মানতে গিয়ে, বা যেটা আমার জন্য সম্ভব না, কষ্ট হচ্ছে, সেটা মানতে গিয়ে আমি শেষ হয়ে গেলাম, পড়ে গেলাম। তাই আমি পড়ে যাওয়ার পর তো তাকে আর আমি ভালোভাবে তাদের দেখাশোনা করতে পারবো না, তাদের ভরণ পোষণ করতে পারবো না। কিন্তু আমি যদি কখনো ক্ষেত্র বিশেষে তাদেরকে না করি, এবং আমি যদি আমার জায়গাটা ঠিক রাখি, আমার কোমরটা যদি আমি শক্ত করে সোজা করে রাখতে পারি, তাহলে কিন্তু আমি সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকি, আল্লাহ যতদিন হায়াত রাখছে এবং তাদের যতদিন হায়াত রাখছে, আমরা কিন্তু তাদেরকে ভালো রাখতে পারবো। রাইট, এটাই তো।
নিজের জায়গায় আসলে হ্যাঁ, নিজের শক্ত জায়গাটা রাখার জন্য। মানে নিজেকে ঠিক রেখে এরপর আরেকজনের জন্য করা। অবশ্যই আমার নিজেরও অনেকের জন্য অনেক কিছু করতে ইচ্ছে হয়। এটা কি আসলে মূল বইটার মূল বইটার message? মূল কথাটা এটাই আসলে, মানে প্রয়োজন বুঝে হ্যাঁ। না করাটা প্রয়োজন বুঝে না। নিঃসন্দেহে মানে ভালো না, একটা অনেক বিষয়। মানুষ আছে যে অতিরিক্ত ভালো মানুষ, অতিরিক্ত, সরল। হ্যাঁ সরল বলা যায় না আসলে, অতিরিক্ত ভালো। অতিরিক্ত ভালো কিরকম, আসলে যতটা ভালো আপনার হওয়ার দরকার নাই আপনি ততটা ভালো। অত বেশি ভালো হইলে আসলে ওই যে লেবু যেমন বেশি চিপলে তিতা হয়ে যায়, এরকম আপনি বেশি ভালো হয়ে গেলে না ভ্যালুলেস হয়ে যাবে, আপনাকে কেউ আর গুরুত্ব দিবে না। আপনি দেখবেন যে অনেক মানুষ আছে আমাদের পরিচিত যাদেরকে মানুষ একসময় অনেক বেশি মূল্যায়ন করত, কিন্তু যখন ওই মানুষটার কাছে তাদের স্বার্থটা শেষ হয়ে গেছে তখন ওই মূল্যায়নটা কমে যায়, বা মূল্যায়নটা করে না, একটা সময় চিনেই না যে মানুষটা ও হয়তো বা একটা সময় তাকে অনেক কিছু দিয়ে হেল্প করছে, কিন্তু আজকে ওই সে বুঝতে পারলো যে এর কাছ থেকে আমার নেওয়ার কিছু নাই, তখন সেই মানুষটার আপনাকে ভ্যালু দেয় না আসলে। তো এই সব কিছু যদি আপনি বিবেচনা করেন, আপনার নিজেকে ঠিক রাখতে চান, নিজেকে ভালো রাখতে চান, এবং ওই যে কথা আপনি যদি আপনাকে হ্যাপি রাখতে চান, তাহলে ক্ষেত্র বিশেষে প্রয়োজন বুঝে আপনাকে না করতে হবে। দারুণ ভালো লাগলো। আচ্ছা তুষার ভাই, আপনার মানে আরেকটি বই বেঁচে থাকতে শিখুন, এটার যে প্রচ্ছদটা আমরা স্ক্রিনে যদি দেখাই, যেটা প্রচ্ছদটার মধ্যে একজন মানুষ বেঁচে থাকুন এই 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 কথাটির উপরে, বেঁচে থাকতে শিখুন এই কথাটির উপরে হাত দিয়ে আছেন, এবং হয়তোবা সে মানে কঠিন একটা সিচুয়েশনের মধ্যে আছে, এবং সে এখানে একটা রশি দেয়া আছে হ্যাঁ। টুলের উপরে, সে সুইসাইড করতে চাচ্ছিল। বা এখানে বেঁচে থাকতে শিখুনের মধ্যে কি সুইসাইড রিলেটেড কোনো বিষয় আছে নাকি নাকি এটাও মানে skill এটা related? আসলে সরাসরি সুইসাইড রিলেটেড কোনো বই না, আচ্ছা। এবং বেঁচে থাকাটা তো আসলে কাউকে শেখানো যায় না। হুম। তো নামটার কারণ হচ্ছে অনেকটা এরকম, ধরেন আমরা এখন আমাদের চারপাশে যখন তাকাই আমরা দেখি যে আসলে প্রচুর 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 ডিপ্রেশনের রোগী, একদম মানে প্রচুর। এবং আমার মতে ডিপ্রেশনের একটা অন্যতম বড় কারণ হচ্ছে একাকিত্ব। একাকিত্বটা কিরকম, এরকম না যে আমার বাবা নাই, মা নাই, হাজবেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই, এরকম না। এই একাকিত্বটা হচ্ছে আপনার সাথে আসলে কথা বলার কেউ নাই, যার সাথে আপনি একটু মন খুলে কথা বলতে পারেন, যে আপনাকে একটু বুঝতে পারে। এইভাবে আসলে বুঝে না, আসলে আমাদেরকে কিন্তু কেউ বুঝতে চায় না, আমাদেরকে ওইভাবে অবজার্ভ কেউ করে না। সবাই আসলে যার যার একটা নিজের স্বার্থ নিয়ে সব সময় থাকে, প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, কিন্তু আপনি ওই ফাইনালি আসলে নিচে পড়ে যাবেন। তো এই বইটাতে আমি যেটা করার চেষ্টা করেছি, এবং এই বইটার কোনো মার্কেটিং আমি কখনো করি না, এই বইটা তারাই পড়ে যারা কোনো না কোনো ভাবে আমার অন্য কোনো বই পড়েছে, তারা লেখকের অন্যান্য বই খুঁজতে গিয়ে যখন এই বইটা পায় তখন তারা এটা পড়ে। আপনি বইটার রকমারি রিভিউতে যদি যান, আপনি দেখবেন যে ওখানে বেশ কিছু পাঠক তাদের অনুভূতি প্রকাশ করেছে এই বইটাকে নিয়ে, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বইটাকে হয়তো বা কালেক্ট করেছিল এবং পড়েছে। এই বইটার মূল বিষয়টা হচ্ছে, আপনি যখন বইটা পড়বেন তখন আপনার কাছে মনে হবে আসলে আপনি কোনো বই পড়ছেন না, আপনার খুব কাছের কেউ যে আপনাকে বুঝে, যে মানুষটার অভাব আপনি অনুভব করেন, সেই মানুষটা আপনার সাথে কথা বলছে এবং আপনাকে বুঝে কথা বলছে। এই বিষয়টা অনেকটা এরকম যে আমি আসলে এই বইতে 30টা যে চ্যাপ্টার আছে, 30টা চ্যাপ্টার আসলে আমি 30টা চিঠির মতো করে লিখেছি, এবং আমি আমার পাঠককে বন্ধু বলে সম্বোধন করেছি, এবং পুরা বইতে আমি আমার পাঠককে তুমি বলে সম্বোধন করেছি। অর্থাৎ একজন নিজের কাছের মানুষ যেরকম নিজের করে কাছের বলেন মানুষ। সেভাবে। আপনি এই বইটা লেখার সময়, এটা আমি লিখেছি 2019-এ লেখা শুরু করেছি, এটা পাবলিশ হইতে হইতে 2021 সালের বইমেলা, করোনার বইমেলা যেটা ছিল ওই সময় এটা পাবলিশ হয়। তো এই বইটা লিখার আগে আমি যখন একটা একটা করে চ্যাপ্টার লিখতাম, আমি আসলে এই বইটা অনেকের উপরে এক্সপেরিমেন্ট করেছি লেখার আগে। শুধু আমি লেখাটা লিখেছি, আমি এটা বোঝার জন্য আমি আমার বেশ কিছু ফ্রেন্ডকে এই লেখাগুলো পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছি, কাউকে মেসেঞ্জারে পাঠিয়েছি, আমি বোঝার জন্য। আসলে আমি কিছুই বলি নাই, আমি কি লিখছি জাস্ট এটা বোঝার জন্য ওদেরকে পাঠাইছি, লেখাটা পাঠাই দিছি। এবং প্রত্যেকের কাছ থেকে যে রিয়েকশনটা আমি পাইছিলাম, যে তুমি আমাকে নিয়ে এত ভাবো, বা তুই আমাকে নিয়ে এত ভাবস, মানে বিষয়টা ছিল এরকম। আসলে আমি কিন্তু ওদের কাউকে উদ্দেশ্য করে কিছু লিখি নাই, আমি এরকম একটা ক্যারেক্টার তৈরি করছি আমার নিজের মনের ভেতরে, যে ক্যারেক্টারটা মানে মানসিক ভাবে খুবই ভারাক্রান্ত, বা তার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, সে সাগরে ডুবে যাচ্ছে, বিষয়টা এরকম। তো আমি ওই ক্যারেক্টারটার বন্ধু হয়েছি আগে। আচ্ছা। এরপর আমি তাকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করছি, এবং মোটিভেশন গুলা এরকম না যে তুমি এই করতে পারবা, তুমি এই তোমার দ্বারা এটা সম্ভব, মানে আমরা যেভাবে কথা বলার সময় মোটিভেশন এরকম না। এটা হচ্ছে
আপনার মন যখন অনেক খারাপ থাকে, আপনার খুব কাছের কেউ যে আপনাকে বুঝে, সে যখন আপনার সাথে কথা বলে, যে টোনে কথা বলে, আমি আসলে আমার পাঠকের সাথে ওই টোনে কথা বলার চেষ্টা করেছি। এবং আমি এই বইটার যেহেতু কোনো মার্কেটিং করিনি, এই বইটা অনেক বিক্রি হয়েছে, বিষয়টা এরকম না, 1000 কপের মতো বইটা বিক্রি হয়েছে, কিন্তু যারা পড়েছে তাদের ফিডব্যাক, মানে আমার কাছে মনে হয় আমার সবচেয়ে প্রিয় বই এটা। কারণ এটার ফিডব্যাক আমি সবচেয়ে বেশি পাই, এবং এটার ফিডব্যাক গুলো থাকে খুব আবেগপ্রবণ। একটা ছেলে, ওর নাম আমার মনে নাই, ও খুব সম্ভবত মাদ্রাসায় পড়তো, নরসিংদীতে বাড়িও। তো ও আমাকে অনেক খুঁজে খুঁজে ফেসবুকে বের করছে এটা বইটা পড়ার পরে। এই বইটা পড়ার পরে। আসলে ওর ফ্যামিলির সাথে ওর আসলে অ্যাডজাস্ট হচ্ছে না, যে কারণে ও একেবারে মানে যায় অবস্থা আর কি। মানে ওর নিজেরও দোষ আছে, ও নিজে আগে দুষ্টমি করতো, তো এখনো ভালো হয়ে গেছে, কিন্তু এই ভালোটা আর এখনো বুঝাইতে পারতেছে না ওর ফ্যামিলিকে। তো এরপর ওর সাথে আমি কথাবার্তা বলি, এবং ছেলেটা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যাতে আমি ওদের বাসায় যাই, কিন্তু সেটা তো আর হয় না, আসলে সম্ভব হয় না অনেক কর্মব্যস্ততার কারণে। কিন্তু এই যে মানে ফিডব্যাকটা, যে আসলে একটা বই পড়ার পরে একটা পাঠক লেখককে খুঁজে বের করে, হ্যাঁ, এবং আপনি রকমারি 2-1টা রিভিউ যদি দেখেন, মানে তাদের যে অনুভূতি, এই অনুভূতিটা আসলে লেখক হিসাবে একটা মানে একজন লেখকের সবচেয়ে বড় পাওয়া এগুলোই। কিন্তু এর পাশাপাশি যেহেতু আমি একজন ব্যবসায়ীও বটে, এবং আমার মূল পরিচয় যেহেতু ওটাই, তা আমি এরপরেও, যেমন আমার রিসেন্ট যে বইটা, আপনি হয়তো জিজ্ঞেস করবেন একটু পরে, আমি ওইটাতে এমনিতেই চলে যাই, যে বক্তৃতা দিতে শিখুন। এটা হচ্ছে একটা খুবই প্রয়োজনীয় টপিক, এবং আমি জানতাম যে আসলে এই বইটা যখন আমি লিখি, আমি জানতাম যে এই বইটা যখন আমি পাবলিশ করব, এই বইটা প্রথম বছরে আমি 10,000 কপি বিক্রি করব, এবং এটা আমি অ্যানাউন্স করছি। আচ্ছা, আমি বেশ যারা বইটই নিয়ে কাজ করে, যাদের সাথে আমাদের বিজনেস আছে, আমি তাদেরকে বইটা পাবলিশের আগে বলছি কিছুদিন পরে একটা বই পাবলিশ করবো, এই বইটা আমি প্রথম বছর 10,000 কপি বিক্রি করবো। কিন্তু তখন আমি বুঝতে পারি না যে 10,000 কপি আমি 5 মাসে বিক্রি করবো। আমার টার্গেট ছিল 12 মাসে 10,000 কপি বিক্রি করা। এখন 10 মাসে বইটা অলমোস্ট 17,000 কপির বেশি বিক্রি হয়েছে। এবং অনেক ভালো কথা বলতে পারি, বিষয়টা কিন্তু তা না, আমি অনেক ভালো বক্তা না, কিন্তু আমি এটা পারি। তো আমার আশপাশের মানুষদের মধ্যে আমি যে বিষয়টা লক্ষ্য করি, বা এটা আসলে সারা পৃথিবীর মানুষের প্রবলেম, যে একটা গবেষণায় আসছে যে পৃথিবীর 50% মানুষ বা 50% মানুষ মৃত্যুকে যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় মানুষের সামনে কথা বলাকে বা বক্তৃতা দেওয়াকে বা পাবলিক স্পিকিংকে। এতটা ভয় পায় মানুষ, মানে মৃত্যুর চেয়ে বেশি। মরে যাবো তাও আমি স্টেজে দাঁড়ায় কথা বলবো না, বা 10-20 মানুষের সামনে আমি কথা বলবো না। তো এই যে ভয়টা, এই ভয়টা কিন্তু আসলে আপনাকে সব দিক থেকে পিছায় রাখে। আপনি যদি ঠিকভাবে কথা বলতে না পারেন, আপনার ঘরে বউ থাকবে না, সোজা সাপটা কথা। একদম। এবং আপনি ঠিকভাবে কথা বলতে না পারলে আপনার অফিসে আপনি ভালো করতে পারবেন না। আপনার কথায় যদি স্ট্রেংথ না থাকে, আপনার যদি সেই কনফিডেন্সটা না থাকে, আপনি যদি আমতা করেন, তাহলে কিন্তু আসলে আপনার কথা মানুষ শুনবে, ভ্যালুস আসবে না, কোনো কিছুই আসবে না। এবং পাবলিক স্পিকিংটা নিয়ে যেমন ওয়ারেন বাফেট একটা কথা বলছে, যে আপনার যদি একটাই স্কিল শিখতে হয় জীবনে, লাইফে যদি একটাই স্কিল আপনাকে শিখতে হয়, তাহলে আপনি পাবলিক স্পিকিংটা শিখেন, কথা বলা শিখেন। আপনি কথা বলতে পারলে আপনি আসলে সব দিকেই সাকসেস পাবেন। যেমন দেখেন আমাদের দেশে, আমি বিষয়টা নেগেটিভলি বলছি না, আমাদের যে ইসলামিক বক্তা যারা আছে বা ইসলামিক স্কলাররা যারা আছেন, তারা আসলে কি করে? কথা বলে, এর বেশি কিছু তো তারা করে না। কিন্তু এটা যাদের ক্যারিয়ার, আপনি শুধু চিন্তা করেন, এই যে এখন সিজনটা শুরু হইল, ওয়াজের সিজনটা এখন শুরু হয়েছে, এই সময় যারা ওয়াজ করে বা ইসলামিক আলোচনা করে, তাদের ভ্যালুটা কোন জায়গায় থাকে? একজন বক্তা দিনে 3-4টা ওয়াজে অংশ নেয়, এবং তাদের পেমেন্ট কিন্তু অনেক হাই, আমরা জানি। এই যে এত কিছু করতেছে, কি দিয়ে করতেছে? কথা বলে করতেছে। এই যে আমরা অনেক সময় একটা মানুষ অনেক ভালো কথা বলে, তাকে আমরা খুব বেশি মূল্যায়ন করি। আপনি দেখেন, এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি যে সে অনেক ভালো কথা বলে, আমরা বলি যে সে অনেক ভালো কথা বলে। এই অনেক ভালো কথা বলার কারণে তার অনেক বেশি জনপ্রিয়তা। আবার আপনি দেখেন, দুইজন ডাক্তার একই সাথে পড়াশোনা করছে, তারা দুজনই খুবই ভালো স্টুডেন্ট, ধরেন একেবারে ফার্স্ট বয় সেকেন্ড বয় টাইপ। এখন তারা যখন প্র্যাকটিসে যায়, আপনি দেখবেন যে যেই ডাক্তারটা ভালো কথা বলতে পারে, সেই ডাক্তারের কাছে সবসময় রোগী বেশি আসে। আর যে ডাক্তার ঠিক মতো কথা বলতে পারে না, তার কাছে কিন্তু খুব একটা রোগী যায় না, কারণ সে রোগীটাকে আপন করে নিতে পারে না। তো এই যে বিষয়টা, আপনি দেখেন, আপনি একই সমান পড়াশোনা করছেন, আপনি একই সমান সময় নষ্ট করছেন, এবং আপনি একই সমান টাকা পয়সা খরচ করছেন,
সবকিছু একই সমান করার পরও একটা মানুষ শুধুমাত্র কথা বলতে পারে না ঠিকভাবে, এই কারণে তার ক্যারিয়ারটা সেভাবে দাঁড়াচ্ছে না। এবং সর্বক্ষেত্রে কিন্তু পিছিয়ে এবং যাওয়া। সব ক্ষেত্রেই আবার যদি আপনি শিক্ষকতার পেশায় দেখেন, যে শিক্ষক যত ভালো বুঝাইতে পারে, যত ভালো সুন্দর করে কথা বলতে পারে, সেই শিক্ষককে কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি পছন্দ করে। আর যে শিক্ষক ঠিকঠাক কথা বলতে পারে না বা বুঝাইতে পারে না, তাকে কিন্তু মানে স্টুডেন্টরা খুব একটা পছন্দ করে না। বা আবার দেখেন তার মানে এই যে শিক্ষকদের তো একটা বিষয় আছে যে তারা আসলে ওই শিক্ষকতার পাশাপাশি তারা ব্যাচ পড়ায়, কেউ টিউশনই করে। অনেক ধরনের পেশাই কিন্তু মানে যার included আছে। পাবলিক স্পিকিং স্কিলটা ভালো, সে সব জায়গায় শাইন করতেছে। আর যার পাবলিক স্পিকিং স্কিলটা খারাপ, সে শুধুমাত্র এই স্কিলটার জন্য পেছনে পড়ে আছে। এরকম আরো ভুরি ভুরি উদাহরণ দেওয়া যায়। এবং এটার মাধ্যমে যে ব্যাপারটা যে বিজনেসের ক্ষেত্রে বলেন, যেমন ধরেন আপনার পাবলিক স্পিকিং যে স্কিলটা, এর মাধ্যমে কিন্তু আপনি যে কমিউনিকেশনের যে একটা মানে যে একটা মাধ্যম হয় বা প্রসেস হয়, সেটা কিন্তু আপনি বেটার করতে পারছেন। অবশ্যই এনিওয়ান কিন্তু মানে এটার স্কিলটার ফলে কিন্তু ভালো কমিউনিকেট করতে পারে, এর ফলে কিন্তু তার ক্যারিয়ার দ্রুত গ্রোথ হয়। তো আমি মনে করি যে আসলে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই বইটার পিছনে যে মূল কারণটা ছিল, আসলে আমাদের দেশে পাবলিক স্পিকিং এর উপরে যে কয়টা বই এখনো পর্যন্ত পাওয়া যায়, সবগুলোই মূলত অলমোস্ট অনুবাদ বই। তো অনুবাদ বই হওয়ার কারণে ওইটার মধ্যে ওই সাবলীল ব্যাপারটা আসলে সেভাবে থাকে না। আর যেহেতু লেখক লিখেছে, আরেকজন অনুবাদ করেছে, তো অনেক কিছুই কিন্তু আসলে মিসিং হয়ে যায়, বা লেখক যেভাবে বুঝাইতে চাইছে আমরা সেভাবে বুঝাইতে পারি নাই। এবং অবশ্যই আমি বলবো যে ডেল কার্নেগি হচ্ছে দ্য বেস্ট পাবলিক স্পিকার পৃথিবীর ইতিহাসে, ওয়ান অফ দ্য বেস্ট পাবলিক স্পিকার। কিন্তু ডেল কার্নেগির বইগুলো অনেক ভালো। সমস্যা যেটা দাঁড়াইছে, আমাদের দেশে ওনার যে বইগুলো বাজারে পাওয়া যায়, এগুলার আসলে আপনি পড়েছেন কিনা আমি জানি না, মানে পড়ার মতো না। এই বইগুলো আসলে আমাদের দেশে কখনো অনুবাদই হয় নাই। এই বইগুলো মানে ইন্ডিয়ার একটা পাবলিকেশন করছিল, ওইটাকে সরাসরি মেরে দেওয়া। এবং আপনি দেখবেন বাজারে যতগুলো ডেল কার্নেগির বই আছে, সবগুলা বইয়ের সেম পেজে সেম লাইনে একই ভুল, মানে সবারটা সেম। এটাকে কেউ ঠিক করার চিন্তাটা কখনো করে নাই। তো আমি এই জায়গা থেকে চিন্তা করেছি যে আসলে পাবলিক স্পিকিং উপরে আমাদের কিছু কাজ করা উচিত। এবং আমরা শুধু এটাই না, আমাদের যেমন আমারই সামনে আরেকটা বই আসতেছে, আমি চেষ্টা করছি যে আসলে এই বই মেলায় বইটা আনার জন্য। ওইটার নাম হচ্ছে কথা বলার, মানে কথা বলতে শিখুন। এটাও মানে পাবলিকের মানে বক্তৃতা দিতে শিখুনটার মধ্যে ফোকাস করা হয়েছে কিভাবে আপনি স্টেজে বক্তৃতা দিবেন বা অনেক মানুষের সাথে কথা মানে অডিয়েন্সকে সামনে রেখে। অডিয়েন্সকে সামনে রেখে কথা বলতে শিখুন। বইটা আসলে আমরা যখন স্বাভাবিকভাবে কথাবার্তা বলি, আমি আপনার সাথে কথা বলছি বা আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলবো বা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছি সেখানে কথা বলবো, এই সব বিষয় নিয়ে আসলে আমি ওই বইটা লেখার চেষ্টা করছি এবং আশা করছি যে ফেব্রুয়ারিতে এটা পাবলিশ করতে পারবো। ওটার মধ্যে কি মানে কমিউনিকেশনের যে প্রসেস, কমিউনিকেশন প্রসেসগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করবো। বাংলাদেশে কিন্তু কমিউনিকেশন নিয়ে মৌলিক বই খুবই কম। হ্যাঁ, এই বিষয়টাতে আমরা অতটা গুরুত্ব দিয়ে আগে কখনো দেখি। বাংলাদেশে হয়তো কিছু কাজ হয়েছে, কিন্তু এটা আসলে পর্যাপ্ত না, কারণ কমিউনিকেশনের গুরুত্ব কিন্তু সবকিছুর আগেই সবচেয়ে বেশি। হ্যাঁ, আবার দেখেন এটা কিন্তু কোনো কঠিন কাজ না। আমার মনে আছে আমি এত ভয় পাইতাম মানুষের সামনে কথা বলতে, আর ক্যামেরা দেখলে তো মানে আমি নাই তখন। আমি ফার্স্ট যেদিন আমি আগে যে কোম্পানিতে ছিলাম, আমাদের একটা ট্রেনিং সেশন ছিল। তো ট্রেনিং এর পরে আমাকে 5 জন বা 6 জন মানুষ ছিল, আমরা জাস্ট গোল হয়ে দাঁড়িয়েছি। তো এখানে সবার কাছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আজকে ট্রেনিংটা কেমন হয়েছে, কার কাছে কেমন লাগছে। তো আমাকে যখন জিজ্ঞেস করছে, তখন আমার অবস্থাটা ছিল এরকম, কথা বললে তো আমাদের ঠোঁট নড়ে, ওর চেয়ে বেশি নড়তেছিল আমার পা। মানে এত কাঁপছিলাম আমি, এত ভয় লাগছিল, আমি সাথে সাথে ঘেমে আমার শার্ট ভিজে গেছে, আমার মুখ টোক একেবারে মানে গোসল হয়ে গেছি আমি। তো আমি কিন্তু এই অবস্থায় ছিলাম। এরপরে আমার কাছে মনে হয়েছে যে আসলে না, আমার পাবলিক স্পিকিংটা শেখা উচিত, মানুষের সামনে কথাবার্তা বলাটা উচিত। এরপরে আমি জাস্ট মানুষের সামনে কথা বলাটা শুরু করলাম। এখন এটা প্র্যাকটিস করতে করতে একটা সময় আমি যখন ওই কোম্পানিতে ছিলাম, ওই কোম্পানিতে আমি ট্রেনার পর্যন্ত হয়েছিলাম। একটা পর্যায়ে গিয়ে আমি তখন দেখা গেছে যে আমার সামনে 1000, 1500, 2000 অডিয়েন্স থাকতো, যারা টিকিট কেটে আমার কথা শুনতে আসতো। আমি নিজেকে মোটিভেট করতাম আসলে কিভাবে, আমি যখন কথা বলছি তখন তো আমি বলছি, আমি কি বলবো চিন্তা করে আসছি, সেটা কি আপনি জানেন না? মানুষের ভয়টা কোন জায়গায়, যে আমি কি না কি বলে ফেলবো, আমি ভুলে গেছি না, মানুষ বুঝে গেলে আমি লজ্জা পাবো। আমি যে ভুলে গেছি এটা আপনি কিভাবে জানেন? আপনি তো আসলে জানেন না যে আমি ভুলে গেছি, মানে আমি যা বলবো কথাটা আসলে তাই। আবার আরেকটা মোটিভেশন আমার ভিতরে কাজ করতো তখন, যে আসলে একটা হলে ধরেন 500 মানুষ আছে,
তো আমি চিন্তা করতাম আমি তো একটা মুখ দিয়ে কথা বলতেছি, কিন্তু 500 মানুষের 1000 কান আমার জন্য, আমার এই কথা শোনার জন্য অপেক্ষা করছে। তো এই ধরনের বেশ কিছু মোটিভেশন এবং ওই 1000 চোখ আমাকে দেখছে এবং তারা এটার জন্য টাকা খরচ করছে। তো এই মোটিভেশন গুলো আমার খুব ওই সময় কাজে লাগতো। তখন আমার বয়স মানে অনেক কম, খুব সম্ভবত 18 বছর বয়স আমার তখন। আমার এই ক্যারিয়ারের পথ চলাটা আসলে আমার খুব অল্প বয়সে হয়েছে। আমি অলমোস্ট 15 বছর বয়স থেকে আমি ক্যারিয়ার শুরু করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। তো আমার ক্যারিয়ারের বয়স এখন প্রায় 15 বছর। এর মধ্যে আমি জব করেছি, আমি ফ্রিল্যান্সিং করেছি, এখন বিজনেস করছি। এটা ছাড়াও এর আগেও অন্য টাইপের বিজনেস করেছি, আমার আইটি বিজনেস ছিল। তো কোনো কিছুতে আসলে আমি সেভাবে আসলে মানসিক যে প্রশান্তির বিষয়টা সেটা পেয়ে উঠছিলাম না। তো ফাইনালি যখন আমি পাবলিকেশনে আসলাম আমি বুঝতে পারলাম যে আসলে এটা আমার জন্য রাইট ট্র্যাক, এবং আমি এখানে এসে সত্যিকার অর্থে আমি যেটা অনুভব করেছি সেটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে আমার অনুপস্থিতি। আপনি বলতে পারেন যে আসলে আমার মোটিভেশন অনেক বেশি, কিন্তু আমি যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছি আমার কাছে মনে হয়েছে আসলে এই ইন্ডাস্ট্রিতে আমাকে দরকার। আচ্ছা আচ্ছা, তো সেই জায়গা থেকে আমি আজকে এই পর্যন্ত আসছি। এর আগে মানে এখন তো কেন্দ্রবিন্দু আমি ওন করছি, বা এর আগে আমার আরেকটা পাবলিকেশন ছিল, আচ্ছা আচ্ছা, কি নাম সেটা? ওটা ছিল প্রজন্ম পাবলিকেশন। তো প্রজন্ম পাবলিকেশনটা ছিল, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আমি ওইটা শুনেছি। হ্যাঁ প্রজন্ম মোটামুটি আমি 4 বছর, আমি আমার পার্টনার আমরা একসাথে কাজ করেছি। তো 4 বছর কাজ করার পরে আমরা আসলে আলাদা হই। মানে আমার যে পার্টনার ছিল আমার বন্ধু, সে প্রজন্মতে থেকে যায় এবং আমি আলাদাভাবে কেন্দ্রবিন্দু শুরু করি। তো এখন আমি প্রজন্মতে থাকাকালীন সময় আসলে অনেক কিছু শিখছি, ব্যবসা করতে করতে অনেক সময় ভুল করেছি আমরা। তো ওই ভুল থেকে আমরা শিখছি, বা এখন আরো অনেক কিছু আপডেট হয়েছে, আমি শেখার চেষ্টা করেছি। Right. এবং 5 বছরে আমি বা আমরা প্রজন্মতে যতটুকু করতে পেরেছি, আমি মনে করি বা আমি হিসাব করে দেখেছি আমি এই 1 বছরে কেন্দ্রবিন্দুতে তার চেয়ে 10 গুণ বেশি করছি। Right, right. তো এখন এর পিছনে অবশ্য কিছু কারণ আছে। দেখেন আসলে সবকিছু এক সাইডে করলে তো আসলে আমরা ব্যবসা করছি, business Ultimately, করছি। হ্যাঁ, ultimately তাই। তো বিজনেসটাও আসলে একটা শেখার বিষয়। অনেকে মনে করে ব্যবসা কি আর শেখা যায় নাকি, ব্যবসা করতে করতে হয়ে যায়, বা এটা একটা ডিএনএ পারপাস আছে যে বাপ ব্যবসায়ী, দাদা ব্যবসায়ী, ছেলেও ব্যবসায়ী হয়। আসলে এগুলো মানুষ কেন বলে আমি জানি না। আপনার কোনো কিছুই আসলে ডিএনএ তে থাকে না অভ্যাস ছাড়া, এবং সেটাকেও আপনি চেঞ্জ করতে পারেন। এখন এই যে দেখেন বিষয়টা, 5 বছর ব্যবসা করে ভুল করে শেখার চেয়ে শিখে ব্যবসা করাটা অনেক ভালো না? তো ওই সময় যখন আমি আসলে কেন্দ্রবিন্দু থেকে আলাদা হই, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে শেখা দরকার। যেহেতু আমি এখন একা, আগে পার্টনার ছিল, দুইজনে চিন্তা ভাবনা করে অনেক কিছু করতাম, দুজনের মতামত দিতাম, ব্রেইনস্টর্মিং করতাম। তো এখন তো সেটা সুযোগ নাই। তখন আমি চিন্তা করেছি যে আমার বিজনেসটা শেখা উচিত। তো বিজনেস শেখার জন্য অবশ্যই আপনার একজন কোচ দরকার। আমি বাংলায় এটাকে ওস্তাদ বলি আর কি। আমার জীবনে আমি প্রায় 3 বছরের মতো মাদ্রাসায় পড়াশোনা করছি। অনেক মাদ্রাসায় আপনি দেখবেন, বিশেষ করে কওমি মাদ্রাসায় শিক্ষককে ওস্তাদ বলা হয়। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি একজন ওস্তাদের প্রয়োজন অনুভব করছি। তো তখন আমি আসলে আমাদের দেশের যারা বিজনেস কোচ আছে আমি সবাইকে একটু পর্যবেক্ষণ করি। আমার কাছে মনে হয়েছে, আমি যাকে ফাইনালি অ্যাকসেপ্ট করছি যে আমার বর্তমানে বিজনেস কোচ কাঞ্চন ভাই, মানে ইলিয়াস কাঞ্চন বা কোচ কাঞ্চন নামে তাকে সবাই চেনে। তো কাঞ্চন ভাই সেই জায়গাটায় একদম পারফেক্ট, এবং আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন পর্যন্ত মানে কাঞ্চন ভাই যেইভাবে আমাদেরকে কোচিং দেয়, এই লেভেলটা এখন পর্যন্ত কেউ জায়গায় যাইতে পারে না আর কি। এবং আপনি শুনলে অবাক হবেন যে আসলে কাঞ্চন ভাইয়ের একটা কোচিং প্রোগ্রাম আছে 6 মাসের, এটার নাম হচ্ছে ব্রেভ। এই 6 মাসের কোচিং প্রোগ্রামে মাত্র 12টা ক্লাস হয়, এটার ফি হচ্ছে 3 লাখ টাকা। আপনি দেখবেন যে আমাদের দেশে 3000 টাকার কোর্স বিক্রি হয় না, সেখানে কাঞ্চন ভাইয়ের কোচিং নেওয়ার জন্য মানুষ 3 লাখ টাকা পেমেন্ট করতেছে ওয়ান শটে। এবং ব্যাপারটা এরকম না যে উনি এটা একবার করছেন। কাঞ্চন ভাইয়ের ব্রেভের প্রথম ব্যাচের স্টুডেন্ট আমি। তো প্রথম ব্যাচে আমরা পার্টিসিপেন্ট ছিলাম 22 জন। আচ্ছা, যারা 3 লাখ টাকা দিয়ে এই কোর্সটা করছে। এবং এরপরে সেকেন্ড ব্যাচটা শুরু হয়েছে এই মাসে সেকেন্ড ব্যাচটা শুরু হয়েছে। সেকেন্ড প্রশ্ন করি, তখন আপনাদের কোর্সটি কত ছিল? ব্রেভ প্রথম থেকে 3 লাখ টাকা। বাহ, ব্রেভ প্রথম থেকে 3 লাখ টাকা, এবং এখন তো এটা 3 লাখ টাকাই আছে, সামনে বাড়াবে কিনা জানি না। তো সেকেন্ড ব্যাচে
ওনার পার্টিসিপেন্ট হচ্ছে 50 জন, এবং আমি আবার সেকেন্ড ব্যাচেও এনরোল করছি। তো এখন মনে করেন যে আমাদের টাকা তো অত বেশি হয়ে যায় না যে শুধু শুধু একটা জায়গায় গিয়ে না, এটা টাকা তো ঢেলে আসবো। মানে এখানে তো নিঃসন্দেহে। 3,000 টাকার বিষয় না, এটা 3 লাখ টাকার বিষয়। তো সেই জায়গা থেকে এই যে মানুষের ভিতরে যে শেখার একটা আগ্রহ আছে, সেটা মানুষ নিজেই জানে না। তো আমি আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে অনেকের মানে মুখ থেকে শুনেছি যে আসলে তার যে বিজনেস শেখা দরকার, এটা কাঞ্চন ভাইয়ের কাছে না আসলে সে নিজেও জানতো না। বা কাঞ্চন ভাইয়ের একটা বই আছে বিজনেস ব্লুপ্রিন্ট নামে, এই বইটা যদি না পড়তো মানুষের মানে তাদের মাথায় আসতো না যে বিজনেস আসলে শেখা যায়, বিজনেস এটা শেখার জিনিস। শুধু বিজনেস না, কাঞ্চন ভাই বিশেষ করে হ্যাপিনেস নিয়ে কাজ করেন। ওনার একটা বই আছে সুখের সমীকরণ, এবং উনি কিন্তু বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্টিফাইড হ্যাপিনেস কোচ আচ্ছা আচ্ছা। কাঞ্চন ভাই। তো হ্যাপিনেসও একটা স্কিল যেটা শেখা যায়, বিজনেসও একটা স্কিল যেটা শেখা যায়। আচ্ছা। তো সেই জায়গা থেকে মানে কাঞ্চন ভাই আমাকে অনেক হেল্প করছে। উনি এরকম না যে উনি আইসা আমার ব্যবসাটা করে দিয়ে গেছে, আমার প্রোডাক্ট সিলেকশন করে দিয়েছে, কোনো কিছুই কিন্তু সে আসলে করে দেয় নাই। কিন্তু উনি আমার নিজের মানসিক অবস্থা, উনি আমার বিজনেসের ওই সময়কার অবস্থা, আমি আগে কি করে আসছি, আমি কি করতে চাই, এই যে উনি আমাকে পুরোটা বুঝে আমার এখন কি করতে হবে এটা উনি বলে দিতে পারছে, এটাই কিন্তু একটা কোচের কাজ। যেমন ধরেন সাকিব আল হাসানের কোচ তো বিশ্বসেরা অলরাউন্ডার ছিল না, বা এখনো নাই, কোনোদিন হওয়ার কোনো সম্ভাবনা নাই। মেসি পৃথিবীর সেরা ফুটবলার, তার কোচ কি সেরা ফুটবলার ছিল বা এখন আছে, হবে কোনোদিন হবে না। কিন্তু কোচের কাজ কিন্তু আসলে আপনার চেয়ে অনেক বেশি কিছু করে দেখানো না। কোচের কাজ হচ্ছে আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া। এবং কাঞ্চন ভাইয়ের এখানে অ্যাডভান্টেজ হচ্ছে, কাঞ্চন ভাই নিজেকে যেভাবে গ্রো করছে, ওনার যে ব্যক্তি জীবনের ব্যবসায়িক জীবনের যে এক্সপেরিয়েন্স গুলো আছে, এগুলোই উনি আমাদেরকে এত সুন্দরভাবে বুঝান যে এটার আসলে আমরা অন্য কারো কাছ থেকে এটা পাই না। যে কারণে ওনার স্টুডেন্ট বা স্টুডেন্ট বলেন বা ওনার মেন্টরশিপটা যারা নেয়, যারা ওনার কাছে আসে শেখার জন্য, এদের সংখ্যা দিন দিন মানে অনেক বাড়তেছে। আগে যেখানে আমরা দেখতাম যে ওনার কিছু ছোট ছোট ট্রেনিং প্রোগ্রাম আছে, কোনোটা 3 দিনের, কোনোটা 1 দিনের, সেখানে আগে আমরা দেখতাম যে পার্টিসিপেন্ট থাকতো 60 জন 70 জন। আজকে যেমন এই যে রিসেন্টলি ওনার একটা জানুয়ারি মাসের খুব সম্ভবত 3-4 তারিখে বা এই সময় একটা প্রোগ্রাম আছে, অনলাইন সেশন। আচ্ছা। এটার জন্য অলরেডি 500 মানুষের বেশি রেজিস্ট্রেশন করে ফেলছে, অনেক। এবং এটা তো আরো সময় বাকি আছে। তা আমার কাছে মনে হচ্ছে এটা 1000 পার হবে। তো কাঞ্চন ভাই জায়গা থেকে তার বেস্টটা করতেছে। আমরা যারা এখন পর্যন্ত কাঞ্চন ভাইয়ের কাছে গেছি, আমরা কেউ কিন্তু ডিসস্যাটিসফাইড না। ডিসস্যাটিসফাইড হলে তো আপনারা তো নেক্সট টাইম তার কাছে যাইতাম না। এবং কাঞ্চন ভাইয়ের কাছে আমি প্রথম গিয়েছি, ওনার একটা 300 টাকার কোর্স ছিল, বিজনেস ফান্ডামেন্টালস এটার নাম। 299 টাকা ছিল এটার ফি। অনলাইনে এটা হয়, জুমে ক্লাস হয়। তো এটা আমাদের ক্লাস হয়েছিল 4 ঘন্টার মতো। তো 4 ঘন্টা ক্লাস করার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে যাকে খুঁজছিলাম আমি তাকে পেয়ে গেছি। এরপরে আমি আর কাঞ্চন ভাইকে কখনো হাতছাড়া করি নাই, বা এবং কাঞ্চন ভাই নিজে আমাকে যথেষ্ট স্নেহ করেন ছোট ভাইয়ের মতো, এবং আমাকে উনি যথেষ্ট হেল্প করেন। একসাথে আদর, স্নেহ, ভালোবাসা, সহযোগিতা সবকিছুই উনি করে। এই যে দেখেন, ওনার প্রসঙ্গটা হঠাৎ করে চলে আসছে, আপনিও প্রশ্ন করেন নাই, আমি উদ্দেশ্য প্রণীত হয়ে বলি নাই, কিন্তু চলে আসছে। এটা কোন জায়গা থেকে আসছে? এটা কিন্তু ভালোবাসার জায়গা থেকে আসছে। এটা উনি ওই ভ্যালুটা আমাকে প্রোভাইড করছে। এবং আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমার কাছে এখন আমার যে অনুভূতি, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, যতদিন আমি বিজনেস করব, আমি সবসময় কাঞ্চন ভাইকে আমার গুরুর জায়গাটা দেখি। ওই যে উস্তাদ বলছিলাম যে একটা উস্তাদ দরকার, তো কাঞ্চন ভাই হচ্ছে সেই উস্তাদ। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে, আমার লাইফে আমার কখনো যে প্রিয় শিক্ষকের বিষয়টা বলছিলাম, আমার কোনো প্রিয় শিক্ষক ছিল না, এবং সেই জায়গাটাও মানে কাঞ্চন ভাইয়ের মাধ্যমে ফিল আপ হয়ে গেছে। অনেকে আবার মনে করেন যে এই বিষয়গুলোকে দেখবেন অনেকে খোঁচা মেরা কথা বলে, যারা এই ট্রেনিং করায়, যারা এই ধরনের মেন্টর যারা আছে, তাদেরকে অনেকে বলে যে তাবিজ বিক্রি করে। ঠিক আছে, অনেকে তাদেরকে বিভিন্ন ধরনের কটাক্ষ করে, অনেক কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলে, এমনি চায়ের আড্ডায়ও বলে। কিন্তু আসলে ব্যাপারটা কি, এটার যে প্রয়োজনীয়তাটা, এটাই যে ওরা বুঝে না, এটা ওদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমিও হয়তো বা বুঝতাম না, কিন্তু দেখা গেছে যে আমার ক্যারিয়ারটা যখন শুরু হয়, আসলে একটা কোম্পানিতে, যে কোম্পানিতে আমি প্রথম কাজ করি, এটা ওই সময় বাংলাদেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ছিল।
এবং ওরা আমাদেরকে যে পরিমাণ ট্রেনিং করাইছে আমাদেরকে তৈরি করার জন্য, আনবিলিভেবল। এখনো বাংলাদেশের কোনো ইনস্টিটিউট নাই যারা তাদের কর্মীদেরকে বলেন বা স্টাফদেরকে বলেন, এমপ্লয়ীদেরকে এত ট্রেনিং করায়, এত বেশি মানে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করে। আচ্ছা, তো আমি এখনো বলি যে আসলে আমার লাইফের 70% ওরাই করে দিছে। একটা মাসে আমরা যে মাসে ট্রেনিং করতাম না, ওই মাসেও 6টা ট্রেনিং করতাম। বাহ, মানে প্রচুর। তো ওইখান থেকে কিন্তু একটা শেখার যে একটা আগ্রহ, শেখার যে একটা, প্রথম প্রথম বোরিং লাগতো, কিন্তু যখন মানে বিষয়টা কাজ করতেছে তখন মনে করেন যে আমি বুঝতে পারলাম যে এটার খুব দরকার। তখন দেখা গেছে আগে প্রথম দিকে আমাদেরকে আমাদের যে আপলাইন বা লিডাররা ছিল তারা আমাদেরকে জোর করে ট্রেনিং এ ঢুকাইতো, কিন্তু এরপর যেটা হয়েছে আমি খুঁজে খুঁজে দেখতাম কোন দিন কোন জায়গায় ট্রেনিং আছে। আমি ট্রেনিং করার জন্য কক্সবাজার গেছি, আসার সময় অ্যাক্সিডেন্ট করছি। আমি তো তখন গাজীপুরে থাকতাম, আমার বাড়ি গাজীপুরে। গাজীপুর থেকে ঢাকা আসতাম প্রতি সপ্তাহে 2বার ট্রেনিং করার জন্য। সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনিং করে রাতে বাসায় যেতাম, এবং এগুলো তো টাকা দিয়ে করতে হইতো। এবং আজকে থেকে, এটা হচ্ছে 2010-11 সালের কথা, আজকে থেকে অলমোস্ট 12-13 বছর আগের ঘটনা। তখন 500 টাকা, 300 টাকা, 1000 টাকা টিকিট কিনে ট্রেনিং করতাম আমরা। তো এর মধ্যে কিছু কিছু ট্রেনারের ট্রেনিং বা 1-2টা ক্লাস আমার লাইফে এত বেশি ভূমিকা রাখছে যে আসলে এটা আমি এখনো বলতে পারি না। এই যে কথায় কথায় চলে আসে। যেমন ধরেন, আমার নিজের যে একটা ক্ষমতা আছে, আমি যে অনেক কিছু করতে পারি, এই অনেক কিছু করার ক্ষমতাটা আমি নিজেই জানতাম না। আমি 2010 সালে খুব সম্ভবত একটা ট্রেনিং করি, ট্রেনিংটার নাম ছিল নো দাই সেলফ, এবং এটা ট্রেনার ছিল ডক্টর আলমাসুর রহমান। খুব খাটো খটো করে গোলগাল টাইপের কিউট একটা মানুষ। তো এই ট্রেনিংটা করার পর থেকে আজ পর্যন্ত কোনো কিছু আমাকে হতাশ করতে পারেনি। কি বিষয় ছিল সেটা বলেন? নো দাই সেলফ, নিজেকে জানা। নিজেকে জানা। ওই দিন মাত্র ট্রেনিংটা 2 ঘন্টা হয়, এবং এই 2 ঘন্টায় ট্রেনিং এর কোনো স্লাইড থাকে না। আলমাস ভাইয়ের একটা স্লাইড, ওই স্লাইডটার মধ্যে ট্রেনিং এর নাম লেখা থাকে শুধু। এই ট্রেনারের নাম ডক্টর আলমাস রহমান, শেষ। এই স্লাইডটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, আর বাকিটা যেটা শুধু কথা। উনি নিজের মতো করে কথা বলে, এবং উনি একবার আপনার ভেতরে ঢুকে যাবে। তো এই ট্রেনিংটার কারণে আমি আমার লাইফে অনেক, মানে আমার লাইফের সফলতা যতটুকু আসছে এই পর্যন্ত আসতে, আমার যে মোটিভেশনটুকু দরকার, এই হোল মোটিভেশনটা আমি একটা জায়গা থেকে পাইছি। আসলে এই যে মানে কিছু কিছু সময় আসে, ধরেন কিছু কিছু কথা, কিছু বক্তব্য বা কোনো বই আমাদের কিন্তু হঠাৎ করে আমাদের জীবনটাকে বদলে যেতে পারে। অনেক বদলে এই জন্য আসলে মানে নিজেকে এক্সপ্লোর করা উচিত। আপনার মানে এই যে পুরো আলোচনাতে থেকে আমি যেটা শিখলাম বা বুঝলাম, আসলে নিজেদেরকে নিয়ে এক্সপ্লোর করা দরকার, নিজেকে আসলে জানার দরকার। নিজেকে জানার দরকারের জন্যই কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন ট্রেনিং বলি, বিভিন্ন বই পড়া বলি, ভালো ভালো আলোচকদের সাথে মানে ওঠা বসা এবং তাদের কথাগুলো শোনা, তাদেরকে অবজার্ভ করা, এই বিষয়গুলো জরুরি। তো সবাই আপনার কাছে একটা প্রশ্ন করবো, এবং এই প্রশ্নের মাধ্যমে আজকে আমরা আলোচনা শেষ করবো। সেটা হচ্ছে গিয়ে, একজন প্রকাশক হিসেবে আপনার জার্নি মোটামুটি অনেকগুলো দিনই হয়েছে, বেশ কয়েক বছর হয়েছে, এবং আপনি বর্তমানে যেই কেন্দ্রবিন্দু প্রকাশনীটি পরিচালনা করছেন, বেশ সফলতার সাথে এটি করছেন, এবং বর্তমানে এর কার্যক্রম বেশ ভালো হচ্ছে। তো এই যে একটা লং জার্নি আপনি পার করলেন, আসলে যদি বলি ছোট করে, আপনি আসলে কি শিখলেন এই জার্নি থেকে? আমি প্রথমত পাবলিকেশনে আসার পর আমি যেটা উপলব্ধি করেছি যে আসলে আমাদের এই সেক্টরটা সবচাইতে অবহেলিত একটা সেক্টর, মানে বাংলাদেশের সবচাইতে অবহেলিত একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই বুক পাবলিকেশন ইন্ডাস্ট্রি। তো এখানে শিখেছি অনেক কিছু, যেটা আসলে বলতে গেলে আমরা যতক্ষণ কথা বলছি তার চেয়ে বেশি কথা বলতে হবে। এই জন্য ছোট্ট করে জানতে চাইলাম। ছোট্ট করে যদি বলি, আসলে পাবলিকেশন থেকে আমি শিখেছি যে আসলে আমার আরো শেখা দরকার, এবং মানুষ যাতে আরো শিখতে পারে তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া, এবং শিখাটা যাতে শুধু শিখা না হয়। যেমন ধরেন, একটা কথা আছে অনেকটা এরকম যে আপনি যে জানেন না এইটার মাসুল আপনাকে দিতে হবে, সেটা আপনি টাকা দিয়ে দেন আর আপনার জীবন দিয়ে দেন। আপনি যে জানেন না এটার মাসুল আপনাকে দিতে হবে। এবং আরেকটা কথা আছে, আপনি যে জানেন এবং সেটাকে যে আপনি অ্যাপ্লাই করলেন না আপনার লাইফে, সেটার মাসুল আপনাকে দিতে হবে। অফকোর্স। এই জন্য আমার মাথায় হঠাৎ করে একদিন একটা চিন্তা আসে
তার মধ্যে আমি আমার সম্পর্কে আরেকটু বলি। জি। আমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই। আমি স্কুলে পড়েছি ক্লাস 4 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটা অনেকে বিশ্বাস করে না। একটু শুনতে চাই। হ্যাঁ, তো আমি স্কুলে পড়েছি ক্লাস 4 পর্যন্ত, এবং 4 পর্যন্ত আমি খুব ভালো একটা স্কুলে পড়ি এবং আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। তো ক্লাস 4 পর্যন্ত পড়ার পর মানে আমার কাছে কেন জানি মনে হইতো আসলে এই পড়াশোনাটা আমার আর দরকার নাই। কেন দরকার নাই? কারণ এটা আমার ক্যারিয়ারে হেল্প করবে না। এই ফিলিংস আপনার ক্লাস 4 থেকে গেছে? আমার ওই সময় থেকে কাজ করতো যে আসলে এই পড়াশোনাটা আমার ক্যারিয়ারে কোনো কাজে আসবে না। এরপর আমার ছোটবেলায় বা এখনো, যদিও আমি অতটা প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু ধর্মের বিষয়ে জানার এবং রিসার্চ করার একটা শখ আমার এটাও ছোটবেলা থেকে ছিল, এবং এটা আমার ফ্যামিলিও উপলব্ধি করতো। আচ্ছা। আমার হুজুরদের সাথে একটু বেশি চলাফেরা ছিল, হুজুররা আমার খুব আদরও করতো। তো ছোটবেলায় যখন ছিলাম একটু কিউট টাইপের ছিলাম, তখন সবাই একটু বেশি আদর করতো আমাকে। তো আমাদের মসজিদে যখন ওই যে তাবলিগ জামাতের লোকজন আসতো, তো তারা এসে আমাকে বাসা থেকে ধরে নিয়ে যেত। মানে সবাইকে ধরে নিয়ে যায়, কিন্তু আমাকে ওরা খুব আদর করে নিয়ে যেত, ওদের সাথেই রাখতো, ওরা খাওয়াইতো, সবকিছু ওরা করতো। তো এগুলো দেখে আমার ফ্যামিলি আমাকে কিছুদিন আমাকে মাদ্রাসায় ভর্তি করছিল, কওমি মাদ্রাসায়। তো কওমি মাদ্রাসায় আমি 2-3 বছর পড়াশোনা করি, বেসিক যতটুকু শেখার। এরপরে মনে হয়েছে যে এটা মানে আমি তো হুজুর হইতে চাই না আসলে। আমার জানার আগ্রহ ঠিক আছে, কিন্তু আমি হুজুর হইতে চাই না। এক পর্যায়ে আমি মাদ্রাসার পড়াশোনাটাও ছেড়ে দিই। তবে আলটিমেটলি যেটা দাঁড়াইছে, আমার আসলে বলতে গেলে দেখানোর মতো আমার কোনো একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই, এবং ক্লাস 5 এর সার্টিফিকেটটাও আমার নাই। আমি পড়ি নাই ক্লাস 5 পর্যন্ত, প্রয়োজন মনে করি নাই। কিন্তু আমি আমার পড়াশোনাটা কিন্তু কখনো থামায় রাখি নাই। আমি নিজে পড়েছি, নিজের জানার যে আগ্রহটা ছিল সেটা আমি ওই ছোটবেলা থেকে আমি বই পড়ি। এবং আমি খুব লাকি যে আমার সুযোগ হয়েছিল যে 14-15 বছর বয়সে এত ট্রেনিং করার। এটা সরি, আমার বয়স তখন 14-15 না, 16-17 বছর বয়স। 16-17 বছর বয়সে আমার সুযোগ হয়েছিল এত ট্রেনিং করার, যেটা মানে আমার জন্য আমি তখন বুঝতে পারি না যে এটা কতটা জরুরি। এরপরে আমি যখন বুঝতে পারছি, তখন তো আমি আপনাকে একটু আগেই বললাম যে এটা নিয়ে আমি খুব ইয়া করছি। তো এখন আমার এখান থেকে শিক্ষাটা আসলে কি? আপনি দেখবেন একটা ছেলে বা মেয়ে যখন গ্র্যাজুয়েশন শেষ করে, যখন তারা জবের জন্য যায়, তখন তারা জব পায় না। এর পিছনে যারা এমপ্লয়ার তারা বলতেছে যে তোমার এক্সপেরিয়েন্স নাই। এখন যে আবার এমপ্লয়ি হইতে যাচ্ছে, যে ক্যান্ডিডেট, সে বলছে আমি তো মাত্র পড়াশোনা শেষ করছি, আমার এক্সপেরিয়েন্সটা কোত্থেকে আসবে জবে যদি না করি? তো এখানে দুইটা জায়গাতেই গ্যাপ আছে আসলে। এজ এ আমি একজন বিজনেসম্যান, আমি একজন এমপ্লয়ি নিব, আমি কি একটা অদক্ষ মানুষকে নিব? আসলে না, আমার আসলে তো কাজ হতে হবে। আলটিমেটলি আমি একটা, আমার কাজের জন্য মানুষ দরকার যে আমাকে হেল্প করবে, কোম্পানিকে গ্রোথ করবে, কোম্পানিকে গ্রোথ করবে। এখন যে মানুষটা কিছু জানে না, তাকে নিয়ে আসলে করবোটা কি? একদম। তো এখন মূল পয়েন্টে আসি। তাহলে এই যে আপনি 10 বছর, 12 বছর, 15 বছর আপনি পড়াশোনা করলেন, অনেক পড়ছেন, কিন্তু আপনার ভিতরে দক্ষতা আপনি অর্জন করতে পারেন নাই। সার্ভিস দেওয়ার মতো যে ক্যাপাবিলিটি, আলটিমেটলি আপনি এত পড়াশোনা করার কারণ কি? সার্ভিস দেওয়ার জন্য, সার্ভিস দেওয়া। আপনি হয় বিজনেস করবেন, নয় জব করবেন, কিছু একটা করবেন। তা আপনি 14 বছর 15 বছর পড়াশোনা করে এই যোগ্যতা অর্জন করতে পারেন নাই। এখানে তাকে দোষ দিয়ে আসলে লাভ নাই, আমাদের ব্যবস্থাটাই এরকম। এই জন্যই আমার কাছে মনে হয়েছিল যে শিক্ষা ব্যবস্থা আমাকে দক্ষ করতে পারে না, আমার সেই শিক্ষা ব্যবস্থার দরকার নেই। এখন আসেন, এটা সলিউশন কি? আমি এটার একটা সলিউশন তৈরি করছি। আমি অথবা 2024 সালে একটা অর্গানাইজেশন ফর্ম করা চিন্তা ভাবনা করতেছি আর কি। এটার নাম হচ্ছে পজিটিভ একাডেমি। এটা শিক্ষা নিয়ে কাজ করবে, এডুকেশন নিয়ে কাজ করবে, এবং আমরা আমাদের সরকারের যে শিক্ষা কারিকুলাম আছে তার বাইরে যাব না। কিন্তু আমাদের কার্যক্রমটা কি? আমরা প্রথমত বিভাগীয় শহর এবং পরবর্তীতে জেলা শহরে একটা করে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে আমাদের, যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ানো হবে। সরকার যা পড়াতে বলে আমরা তাই পড়াবো, সিলেবাস একই থাকবে। কিন্তু আমি এখানে এক্সট্রা যে কাজটা করব সেটা হচ্ছে, আমার ক্লাস 1 এর স্টুডেন্টটা যখন এসএসসি কমপ্লিট করে আমার এখান থেকে বের হবে, তখন সে ফিনান্সিয়ালি এস্টাবলিশ।
এবং এটা করা কোনো কঠিন কাজ না, এটা খুবই ইজি একটা কাজ। একটা বাচ্চাকে যদি আপনি ছোটবেলা থেকে শুধু গান শোনান, সে বড় হয়ে গায়ক হইতে চাইবে। আপনি যদি তাকে খুব নাচ দেখান, সে বড় হয়ে নৃত্যশিল্পী হইতে চাইবে বা ড্যান্সার হইতে চাইবে। আবার একটা ছেলেকে আপনি ওই খুব বৈজ্ঞানিক জিনিসপত্র দেখান, টেকনিক্যাল জিনিসপত্র দেখান, সে বড় হয়ে বিজ্ঞানী হইতে চাইবে। তা আমার স্ট্র্যাটেজিটাই হচ্ছে একটা ছোট্ট বাচ্চা যে এখনো কিছু বুঝে না, তাকে যদি আপনি ছোটবেলা থেকে কাজের অভ্যাস করাইতে পারেন, তাহলে এই ছেলেটা যখন তার 10 বছর এই প্র্যাকটিসের মধ্য দিয়ে যাবে, তখন সে একটা বারুদ হয়ে বেরোবে এখান থেকে। এবং তা তো অনেক ধরনের স্কিল তৈরি হবে। এই স্কিলগুলো আমরা স্পেসিফিক ভাবে তৈরি করব। এক একটা স্টুডেন্টকে আমরা প্রথম 2-3 বছর যখন তারা একেবারে ছোট, তাদেরকে আমরা বিভিন্ন বিভিন্ন ছোট ছোট কাজকর্ম দিয়ে আমরা দেখবো যে আসলে সে কোন বিষয়টার উপর ইন্টারেস্টেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আমার যেই স্টুডেন্ট যে বিষয়ে ইন্টারেস্টেড, সেই স্টুডেন্টকে আমি সেভাবে ফোকাস করব এবং আমরা তাকে আস্তে ধীরে খেলার ছলে বাচ্চাদেরকে যেভাবে কাজ করাইতে হয়, বাচ্চাদেরকে তো আপনি কাজের অর্ডার দিতে পারবেন না। একটা সন্তানকে আমার নিজের সন্তানের মতো যদি গড়ে তুলতে চাই, আমি কি চাইবো যে আমার সন্তান ওই 24 বছর 25 বছর বয়সে চাকরির জন্য ঘুরবে আর মানুষ বলবে তোমার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা নিয়ে আসো। আপনি জাস্ট নিজের জায়গা থেকে চিন্তা করেন যে আপনার ছেলে বা আপনার মেয়ের যদি এই সিচুয়েশনটা হয়, আসলে বিষয়টা কেমন হবে, আপনি কি বিষয়টাকে অ্যাকসেপ্ট করেন কিনা বা আপনার কাছে খুব ভালো লাগে কিনা। আমি সেই জায়গা থেকে এটা চিন্তা করেছি এবং তাদেরকে আমরা আমাদের যে এই পজিটিভ একাডেমি তো একটা ফাউন্ডেশন, একটা সংগঠন, এটার কাজ শুধুমাত্র ওই শিক্ষা প্রতিষ্ঠান চালানো না, এটার আরো অনেক কার্যক্রম আছে। এটার মানে এই সংগঠনটা অনেকগুলো বিজনেসকে ওন করবে এবং এই যে বিজনেসগুলো ওন করবে, আমাদের এই স্টুডেন্টগুলো আমাদের এই বিজনেসেই তারা কাজ করবে। ছোটবেলা থেকে তারা করতে করতে শিখবে। ছোটবেলা থেকে একটা মানুষ প্র্যাকটিক্যালি কাজ করতেছে। আপনি দেখবেন যে আমাদের বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, কিন্তু এরকমও 2-1টা ফ্যামিলি আপনি খুঁজে পাবেন যাদের বাচ্চাদেরকে মোবাইল দিলে তারা নেয় না, তারা বই নেয় বা অন্যান্য খেলনা নেয়, ওগুলোকে বেশি পছন্দ করে। তো কারণ কি? কারণ হচ্ছে তাদের গার্জিয়ান বা তাদের মা, তাদের বাবা তাদেরকে ছোটবেলা থেকে মোবাইলে অভ্যস্ত করে নাই। তাদেরকে যদি বইয়ে অভ্যস্ত করে, তারা বইয়ে অভ্যস্ত হচ্ছে। তাহলে আপনি যদি একটা ছোট্ট শিশুকে ছোটবেলা থেকেই ক্যারিয়ারে ফোকাস করাইতে পারেন, তাকে যদি কাজের মধ্যে রাখতে পারেন, তাহলে সেই ছেলেটা আসলে বড় হয়ে কি হবে। এবং এটা একটা অভিভাবকের জায়গা থেকে, একটা বাবা বা গার্জিয়ানের জায়গা থেকে আপনি চিন্তা করেন, আপনার ছেলে বা আপনার মেয়ে যখন তার বয়স 16 বছর, তখন সে এস্টাবলিশ। আপনি অনুভূতিটা একটু চিন্তা করেন এই জায়গা থেকে। জানি আপনার এখনো বাবা হন নাই, কিন্তু যখন হবেন আপনি এই অনুভূতিটা অনুভব করবেন যে আসলে আমার সন্তানকে নিয়ে আমার আর চিন্তা করতে হচ্ছে না। তো আমার স্বপ্ন হচ্ছে আমি এরকম 1 লক্ষ, মানে আমার জীবদ্দশায় এরকম 1 লক্ষ ছেলে মেয়েকে আমি 16 বছর বয়সে ফিনান্সিয়ালি এস্টাবলিশ করতে চাই। দারুণ এবং খুবই মানে ভালো একটি চিন্তা। এবং আপনার আসলে এই যে ভাবছেন যে আপনি সারা মানে আপনার দীর্ঘ একটা সময় জুড়ে আপনি 1 লক্ষ ছেলে মেয়েদেরকে আপনি এই ধরনের দক্ষতামূলক শিক্ষা আপনি শিক্ষিত করবেন এবং তাদেরকে তৈরি করবেন, এটার জন্য অনেক শুভকামনা। এবং আমরা আগামী বছর আমিও অধীর অপেক্ষায় রইলাম এই কার্যক্রমটি শুরু হোক। আপনাদের জন্য, আপনাদের সাথে আমরা আছি, বাংলাদেশ বুক অ্যাসোসিয়েশন আছে অবশ্যই। আর তুষার ভাই অনেক ধন্যবাদ। আজকে আপনি আমাদেরকে যা বললেন, এখানে অনেক শেখার আছে, অনেক শিক্ষার আছে। এবং আপনার জার্নিটা শুনলাম, সবচেয়ে ভালো লাগলো যে আমরা সাধারণত চাই যে লেখক জীবনীটা তুলে ধরতে। তো লেখক জীবনী তুলে ধরতে চাই, লেখক জীবনী সম্পর্কে তো জানলামই, এবং এর বাইরেও যে লেখকের মানে কত রকমের এক্সপিরিয়েন্স থাকে, তার উঠে আসার গল্প থাকে, সেই উঠে আসার গল্পটা জানতে পারলাম। খুবই ভালো লাগলো আমাদের কাছে। এবং এই যে আমাদের আজকে আর্কাইভ হলো, এটি থাকবে হয়তোবা আজ থেকে 10 বছর 20 বছর পরেও আপনার এই যে হাজার হাজার ছেলেমেয়েরা, লাখ লাখ ছেলেমেয়েরা এই সাক্ষাৎকারে দেখবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে তুষার ভাই। প্রিয় দর্শক, আপনারা তখন দেখছিলেন বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবে আয়োজিত লেখকের গল্প বিশেষ সাক্ষাৎকার পর্বে সিজন 2 এর একটি পর্ব। সকলকে বলবো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন খোঁজেন। আসসালামু আলাইকুম।